দেখো আবার বলছি, তাহলে তোমরা যেহেতু মাধ্যমিক দিয়েছো, যথেষ্ট বড় হয়েছো, তাহলে তোমাদের বাড়ির লোক এখন তোমাদেরকে বলতেই পারে এবার থেকে বাজারের দায়িত্ব তোদের। তো বাজারে যাওয়া মানে কিছুই না, সোজা কথা টাকা নিয়ে যাওয়া, প্রয়োজন অনুযায়ী জিনিস দেখা এবং বার্গেন করে কেনা। তাহলে মুদি দোকানের মধ্যে যেমন কি কি থাকে, চাল থাকে, ডাল থাকে, তেল থাকে, মশলা, আর বেশি ভাগ করছি না। সবজিতে কি কি থাকতে পারে কয়েকটা নাম লিখছি: কুমড়ো, পেঁপে, আলু, শাক ইত্যাদি। আরো একটা প্যাটার্ন ভাগ করে নি, মশলা। আদা, পেঁয়াজ, রসুন, অন্যান্য মশলা। আর এখানে তো দুটোই থাকছে, মাছ, সে যাই মাছ হোক, মাছ আর মাংস। ধরো এতগুলো আমি প্যাটার্নে ভাগ করলাম, তাহলে একটা বাজারে জেনারেলি এই জিনিসগুলো পাওয়া যায়। তো তোমাদেরকে এখন ধরো বাজারের দায়িত্ব দিয়েছে। দেখো আমি ধরে নিচ্ছি আমরা মান্থলি বাজার করি না, জেনারেলি মুদি দোকান মেজরিটি লোক কি মান্থলি তোলে, বাট আমি আমার বোঝানোর সুবিধার্থে ধরছি কি আমরা মান্থলি বাজার করি না। তাহলে ভালো বাজার কে করে, অভয় করে না শুভদীপ করে? অভয়? না স্যার, করি। যাই ওকে, বাজারে, বাড়ির বাজার করি। বাড়ির ধারে যাই বাজার, মাঝে মাঝে। বাড়ির ধারে বাজার স্বাভাবিক। এবার ধরো কথা কথা একদিন তোমাকে তোমার মা বা বাবা যাই হোক 300 টাকা দিল, বললো যা বাজারটা করে নিয়ে আয়, সবজি বাজার করে নিয়ে আয়, হুম, আর সঙ্গে যদি কোনো মাছ হুম, ফাছ নিয়ে আসিস। হুম, তুমি ধরো বাজার নিয়ে জাস্ট বাজারের ব্যাগটা নিয়ে বাড়িতে ঢুকলে, ব্যাগ তো ফুলে গেছে পুরো জিনিসে, জানি না কতটা ফুলবে, 300 টাকায় কিছুই হয় না এখন। তো 300 টাকার বাজার নিয়ে তুমি বাড়িতে ঢুকলে কেউ তোমাকে কোনো হুম। কোশ্চেন করতে পারে বাড়িতে ঢোকার সাথে সাথে? সঙ্গে সঙ্গে কোশ্চেন করো, ব্যাগটা নিয়ে তুমি ঢুকবে, ঢুকে মাকে বলবে মা বাজার, সঙ্গে সঙ্গে মার আগে কোশ্চেন আসবে হুম, কত ফিরেছে হুম। আর কি কি নিয়ে এসছি। কিনেছিস। যা ফিরেছে আগে ফেরত দে, কি কি কিনেছি। কিনেছিস হিসাব দে, তাই তো? হ্যাঁ। তাহলে অবভিয়াসলি তুমি হিসাব দিতে পারবে। হ্যাঁ স্যার, কি কি কিনেছি সেটা হিসাব করবো 300 টাকার মধ্যে। তার মানে তুমি কি কি কিনেছো বলবে। এবার ধরো একদিনে তুমি এরকম এই সমস্ত আইটেম কিনেছো, তাহলে তুমি কি করে বলবে? সব মনে থাকবে? না স্যার। সব মনে থাকবে কি? না না স্যার, তাহলে সমস্ত কিছু মনে মনে থাকবে না না। থাকলে সিম্পল, হিসাব না দিতে পারলে তো চোর। এমনি মায়েদের চোখে জেনারেলি ছেলেরা চোরই হয়, এটা নতুন কিছু না। সবসময় ভাবে স্যার টাকাটা এটা বোধহয় কিছু একটা উল্টো পাল্টা করেছে। স্যার তাহলে স্যার লিস্ট যদি করে নিয়ে যায় তাহলে স্যার মনে তো থাকার সুবিধা, মানে তখন গুড, বলতে দিতে আমি পারবো লিস্ট এটাই দেখে। বলতে চাইছিলাম। তুমি বাজারে যাওয়ার সময় বাজারে গিয়ে একটা লিস্ট কিনলে, তুমি যাই কিনছো এক একটা করে নাম্বারিং করছো, সঙ্গে সঙ্গে পাশে লিখে রাখছো এরকম, ঠিক আছে? আমি জানি না এগুলোর দাম কত, কারণ বাবা আমার, আমার বাজার আমার বাবা করে, আমি করি না এখনো। যাই হোক, ধরো মাছ, তুমি এখানে লিখে রাখলে 200 টাকা, তাহলে এরকম কি একটা কাগজে লিখে আনলে, এনে বললে মাকে ধরিয়ে দিলে নাও এগুলো ফিরেছে, তুমি যোগ করে দেখে নাও, হ্যাঁ। তাই তো? তাহলে এরকম ধরো তুমি মাকে দিয়ে দিলে, মা এবার একটা কাজ করে সব লিস্ট পড়ার পর না, দেখবে অনেক বাড়িতে এটা আছে, সব বাড়িতে না থাকলেও এরকম জিনিস কারো ঝুলানো থাকে, কারো এরকম টেবিলের উপর রাখা থাকে। জিনিসটা দেখেছো কখনো? হ্যাঁ হ্যাঁ স্যার, দেখেছি। কি করে বিভিন্ন স্যার এটা বিল তো এটার লিস্ট। মধ্যে রেখে দেয়, তাই মানে তো? স্যার বিলগুলো জমা করে একটা জায়গায় রাখে। হ্যাঁ, বিলগুলো একটা জমা করে জায়গায় রাখে, এক্সিলেন্ট। তোমার মাও ঠিক সেই কাজটা করে, তুমি প্রতিদিন বাজার করে এনে দাও, মা এরকম বিলে রেখে দেয়। তাহলে এবার দেখো তুমি যেহেতু আস্তে আস্তে বাজার করা শিখে যাচ্ছ, আর কিছুদিন পরে বুঝবে অ্যাকচুয়ালি
মানে বলা চলে কি বলতো, ছেলেরা এক ধরনের লেবার বাড়ি, যখন একটু বড় হয়ে যায় না তাকে দিয়ে আস্তে আস্তে, এটা স্বাভাবিক, লেবার বলা উচিত না, কাজ করা উচিত প্রত্যেকের বাড়িতে, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। এই যা, এই বাজার করে নিয়ে যা, ওই দোকান থেকে এটা নিয়ে আয়, এটা স্বাভাবিক। এবার ধরো তোমাকে এখন দায়িত্ব সব তোমার উপরেই দিয়ে দিচ্ছে আস্তে আস্তে, ইলেকট্রিক বিলও তোমাকে দিয়ে আসতে বলছে। এর জন্য হয়তো বলছে ঠিক আছে তুই আজকে বিকালে তুই মোগলাই বা এগুলো খেয়ে নিবি, এর জন্য তোমাকে ট্রিটও দিচ্ছে। বাট তোমাকে দিয়ে বিভিন্ন কাজ করানো হচ্ছে। ধরো হয়তো মায়ের সোনার দোকানে কোথাও অ্যাকাউন্ট রয়েছে, সেটা পিসি চন্দ্র হোক বা সেনকো জুয়েলার্স হোক, মাসে মাসে হয়তো 2000-3000 টাকা করে দেয়, তোমাকে বলছে যা ওখানে গিয়ে টাকাটা জমা দিয়ে স্লিপ আনবি। তাহলে তুমি কি করছো, সমস্ত পেমেন্টের দায়িত্ব এখন তোমার ঘরে আস্তে আস্তে চেপে গেছে। প্রথমে বাজার দিয়ে শুরু হয়েছে, তারপরে যেখানে যা করতে হচ্ছে ধরো এখন সব তোমাকেই করতে হচ্ছে, এবং বাড়িতে এসে হিসাব দিতে হচ্ছে, আর যাই বিল দাও মা এরকম কি করছে, ফুটো ফুটো করে রেখে দিচ্ছে। তাহলে জেনারেলি বাজার কি, সবজি বাজার আইদার একদিন অন্তর অথবা দুদিন অন্তর করা হয়, তার কারণ এর বেশি পরে যদি মানে একবার যদি 4-5 দিন কেনা হয় তাহলে সবজি শুকিয়ে যাবে। তো জেনারেলি সবজি বাজার আইদার একদিন অন্তর বা দুদিন অন্তর করা হয়। তাহলে এরকম ধরো তুমি বাজার করেই যাচ্ছ করেই যাচ্ছ করেই যাচ্ছ, ঠিক 6 মাস পর ধরো বাবা এলো, বাবা এসে বলছে আমাকে সমস্ত হিসাব দিবি, কোথায় কি এতদিন ধরে তুই করেছিস। পুরো 6 মাস ভাবো, হুম 6 মান্থ পরে বাবা এলো, বললো সমস্ত হিসাব আমাকে তুই বের করে দিবি। এবার দেখো, তুমি যেহেতু দায়িত্ব নিয়েছিলে তোমাকে করতে হবে, তোমাকে বললো এই 6 মাসে মোট কত টাকার চাল কিনেছিস, হুম আমাকে একটু প্লিজ যত বলবে। লিস্ট জমেছে। হ্যাঁ বলবে, কি বললে? তোমাদের পক্ষে কি বলতো, চালের টোটাল কত, এতদিন 6 মাসে তুমি কত টাকা চাল না না, আমি কিনেছো বের বলতাম, করা ওই সম্ভব? বলতে না যে 6 মাসে, মানে 6 মাসে কি কি বাজার করছো হিসাব দে। হুম, তাহলে 6 মাসে যে বলো, কেটে যাচ্ছে কথা। স্যার, স্যার যে লিস্টটা ওই যে করা হয়েছিল মানে 6 মাস পরে, সেই লিস্টটা নিশ্চয়ই আমার কাছে থাকবে, ও ওটা দেখে তো বাহ, আমি বলে দিতে পারবো। ইন্টেলিজেন্ট বয়। তাহলে এই যে বিল আমি ফোল্ডার করে রেখে দিয়েছি, চলো এরকম এরকম প্রতি মাসের বিল মা জমিয়ে রেখেছে দায়িত্ব করে, হ্যাঁ তাই তো? হ্যাঁ। তাহলে এবার দেখো, তুমি কবে কবে চাল কিনেছিলে তোমার কি মনে আছে? না স্যার, কারণ বিলটা দেখলে তো আমার মনে পড়বে। তাহলে ওই তোমাকে অ্যাকচুয়ালি কি প্রত্যেক দিনের বিলে কোনোদিন 5টা আইটেম কিনেছো, কোনোদিন 10টা আইটেম, কোনোদিন 15টা হ্যাঁ আইটেম, প্রত্যেকটা আইটেম পড়ে পড়ে দেখতে হবে। হ্যাঁ তাহলে সেই প্রত্যেকটা আইটেম পড়ে তুমি বাবাকে হিসাব দিয়ে দিলে, চলো 6 মাসে আমরা মোট 2400 টাকার, 2400 অনেক কম হয়েছে, 4000 টাকার চাল খেয়েছি, মানে চাল হ্যাঁ কিনেছি। হ্যাঁ। এই কারণ মাইক্রোফোন থেকে খুব আওয়াজ আসছে, প্লিজ একটু ইয়ে করবে। আমি কোশ্চেন করলে তখন অন করো, ঠিক আছে, আদার টাইম অফ রাখো। তাহলে আলটিমেট কথা হচ্ছে কি, এবার ধরো তোমাকে বললো সর্ষের তেল। তার আগে একটা জিনিস ভাবো, তোমার এই 6 মাসে 30 দিন, তার মানে কি 6 মাস ইন্টু 30, 180 দিন। 180 দিনে তুমি কমপক্ষে 90 ডেজ বাজার করছো, মিনিমাম 90 ডেজ, কারণ একদিন অন্তর একদিন বাজার করো। কখনো কখনো এরকম হয় দুদিন পর পর যেতে হয়, যেমন ধরো কথা কথা আজকে মাছ এনেছো, দেখা যাচ্ছে কালকে বললো মাংস, তাহলে কখনো কখনো দুদিনে যেতে হ্যাঁ হয়েছে। তাহলে এরকম হ্যাঁ হ্যাঁ কি মিনিমাম তোমার কাছে 90টা স্লিপ আছে, তার মানে কি তোমাকে যে কোনো একটা হিসাব বের করতে গেলে 90 স্লিপ পড়তে হয়। তাহলে 90টা স্লিপ পড়তে গেলে কমপক্ষে কি 1 ঘন্টা থেকে তো 90 মিনিট তো লাগবেই। তাহলে 1 ঘন্টা ধরে তুমি চালের হিসাব বের করেছিলে, এবার তোমাকে বললো সর্ষের তেলের হিসাব দে, পারবে বের দিতে? তার মানে কি আবার তোমাকে ওইরকম প্রত্যেকটা স্লিপ পড়ে 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 সর্ষের তেল বের করতে স্যার, হবে। প্রত্যেকটা স্লিপ দেখে তারপর মিলিয়ে দিতে লাগবে। বা খুব ইন্টেলিজেন্ট বয়। তাহলে তুমি ধরো বললে 1800 টাকা। এবার দেখো, তোমাকে বললো ঠিক আছে ইলেকট্রিক বিল কত দেওয়া হয়েছে, ইলেকট্রিক বিল তো ছোট, ওটা টুক করে বের করে নিলে। বললো সবজি, এইটা কিন্তু একটা মারাত্মক বাজে, কারণ সবজি মানে তো একাধিক জিনিসের সমষ্টি, কুমড়ো থেকে শুরু করে পেঁপে আলু শাক সব সবজির মধ্যে পড়ে। তার মানে কি প্রত্যেকটা লিস্ট পড়তে হবে, আর প্রত্যেকটা লিস্ট থেকে 4-5টা করে আইটেম তুলতে হবে। তার মানে এই সবজি আইটেম বের করতে গেলে 3 ঘন্টা পড়ে 4 ঘন্টা লেগে যাবে, তাই তো? তখন লাইফটা কেমন হবে জানো, কপালে হাত, কেন দায়িত্ব নিয়েছিলাম, এরকম করে বসে থাকবে। রাগও হবে, বাবা কি করছে এগুলো, বাবা অত্যাচার করছে আমার উপর, ঠিক আছে? তো এই জিনিসগুলো, তার থেকে আরো একটা ভালো দেখো অভিজ্ঞতা মনে হবে তোমাদের,
মনে হবে এটা কেন দায়িত্ব নিলাম, পুরো এরকম একটা সিচুয়েশন তৈরি হবে। বুঝতে পারছো? তাহলে বাজার করার দায়িত্ব নিয়ে ফেসে গেছো। তাহলে হ্যাঁ তোমার 8-10 ঘন্টা লেগে যাবে শুধুমাত্র এইটুকু হিসাব বের করার জন্য যে কি আইটেম কতটা করে কিনেছিলে এই 6 মাসে। তাহলে কি ফাঁসা ফেসেছো তুমি ভাবো। সবজি বললো, এবার বললো মাছ, তারপর বললো মাংস, ইলেকট্রিক বিল, ঠিক আছে, তারপর ধরো বললো হচ্ছে সোনার দোকানে কত জমা দেওয়া হয়েছে। ক্লিয়ার করতে পারছি? তাহলে কি পরিমাণ টাইম লাগবে তুমি বুঝতে পারছো? হ্যালো? হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ তাহলে স্যার। এটা কি একটা ফালতু দায়িত্ব নেওয়া না? এই দায়িত্ব নিয়ে কি মনে হবে কি আমরা ঠিক করেছি এখন মনে হবে? না না। স্যার। মনে হবে কোন একটা পাপ করেছিলাম তার শাস্তি পাচ্ছি দায়িত্ব নিয়ে। কিন্তু হ্যাঁ ধরো তুমি এবার দায়িত্ব ছেড়ে দিতে চাইলে, তখন বাবা চমকালো, ভাই হুম, যদি বাজার করে আনো সব কাজ করো তাহলে তোমার শখ আহ্লাদ মেটানো হবে এবং ভালো ভালো খাওয়া দাওয়া হবে, নাইলে একবারে ওই যা আনবো তাই খাবে, কোনো শখ আহ্লাদ কিছু মেটানো হবে না। একদম ডিরেক্টলি চমকানো। কিছু হ্যাঁ কিছু স্যার। বাবা তো আছে এরকম, বাড়ির থেকে বের করে দেবো, কথা শুনবি না মানে। তাহলে আলটিমেট কথা তোমাকে প্রেশারাইজ করে বললো করতেই হবে, নিরুপায়, কিছু করার নেই। তাহলে হ্যাঁ। এরকম সিচুয়েশনে তুমি একটা বুদ্ধি খাটালে, তুমি একটা বুদ্ধি খাটালে, দুটো খাতা কিনে নিলে, জাস্ট দুটো খাতা। একটা খাতা নিয়ে রোজ বাজারে যাও, ঠিক আছে, এটা ধরো রাফ খাতা। হ্যাঁ স্যার। এটা ধরো রাফ খাতা, হ্যাঁ স্যার। দেখা যাচ্ছে না। সিলেক্ট কেন হচ্ছে না, ধরো এটা রাফ খাতা, আর এটা ফেয়ার খাতা। শেয়ার খাতা। তুমি প্ল্যান করে দুটো খাতা বানিয়ে নিলে, তুমি অ্যাকাউন্টেন্সি পড়তে চলে এসছো, রোজ কি করো, এই রাফ খাতাটা নিয়ে বাজারে যাও, এখানে ডেট দিয়ে দিলে ধরো কথা কথা 19/6/2021, 20/6/2021, যেদিন বাজারে যাও তুমি এইরকম একটা খাতা বানিয়ে নাও, এখানে তুমি সব লিখো, চাল, ডাল, মাছ, তেল, কুমড়ো, যা যা করো সব লিখে রাখো। আবার পরের দিন যখন বাজারে যাও ঠিক ওরকম যা যা কেনো সেটা লিখে রাখো। সেক্ষেত্রে কি হবে, আলু, পেঁয়াজ, তারপরে পেঁপে, ধরো আবার কুমড়ো নিয়েছো, ইলেকট্রিক বিল দিয়ে এসছো, বাংলাতেই লিখি সব যখন লিখছি। আর এই ফেয়ার খাতায় করেছো কি, প্রত্যেকটা পাতা এক একটা করে জিনিসের নাম দিয়ে দিয়েছো, চাল, ডাল, এক একটা পাতা এক একটা জিনিসের নাম তুমি দিয়ে দিয়েছো, কারণ তুমি এখন স্মার্ট বয় হয়ে গেছো। বাবা যখন কেস খাওয়াইছে আর কি করা যাবে, ধরো এখানে লিখে রাখলে সবজি, তেল, এখানে লিখলে মশলা, তারপর এখানে লিখে রাখলে সেনকো, তুমি যা যা করো প্রত্যেকটা জিনিসের জন্য এক একটা পেজ অ্যালট করলে, ঠিক আছে। এবার কি করো, যখনই বাজারে যাও, তাহলে 19 তারিখে চাল কিনেছো, দুটো কাজ করো, তুমি বাজারে রাফ খাতা নিয়ে যাও আর বাড়িতে এসে 5টা মিনিট নষ্ট করে ফেয়ার করো, কি না চাল কিনেছি 19 তারিখে, তাহলে এখানে চালের পাতায় 19 তারিখ দিয়ে 19/6 দিয়ে আমি লিখে রাখলাম 5 কেজি, ধরো 200 টাকা, তুমি কথা কথা লিখে রাখলে। ডাল কিনেছো, ডালের পেজে গিয়ে তুমি লিখলে কি 19/6 1 কেজি 120 টাকা, যদিও আমি দাম জানি না,
তারপর হচ্ছে সবজির পেজে তুমি কিনেছো কি, কুমড়ো কিনেছো, তাহলে কুমড়ো এখানে সবজির পেজে আজকে তারিখ দিয়ে দিলে 19/6, তাহলে জাস্ট লিখলে কুমড়ো, ধরো কত কথা 30 টাকা। হুম এরপর ধরো তুমি কিনেছো কি তেলের, আমি পেজ তেলের পেজ করেছি, তাহলে তেল হচ্ছে ধরো 19 তারিখ 19/6 লিখে রাখলে তেলের দাম ধরো কত কথা 1 লিটার 150 টাকা। আবার ধরো 21 তারিখে আলু কিনেছো, আচ্ছা আলুর পেজ এখানে নেই তো ভাবছি না। পেঁয়াজ কিনেছো, পেঁয়াজের পেজ, পেঁয়াজ মশলার মধ্যে যাবে, পেঁয়াজ, তাহলে পেঁয়াজ কিনলাম ধরো 30 টাকা। পেঁপে হ্যাঁ সবজির মধ্যে যাবে, তাহলে এখানে হচ্ছে কত তারিখ 20 তারিখ, পেঁপে ধরো 20 টাকা। আবার কুমড়ো ওই তারিখেই, এবার ধরে নিচ্ছি 20 টাকা। ইলেকট্রিক বিল যাই পেজ নেই, তাহলে এরকম প্রতিদিন সেনকোতে ধরো ওই দিনই টাকা জমা দিয়ে এসেছিলে, তো এটা তো বাজারের লিস্টে থাকবে না, সেনকোতে ধরো ধরো কথা কথা দিয়ে এসো 20 তারিখে হ্যাঁ হ্যাঁ 2000 টাকা দিয়ে এসো। তো তুমি এরকম সব লিখে রাখছো ফেয়ার করে করে হুম প্রতিদিন। বাজারে যাও রাফ খাতা নিয়ে, বাড়িতে এসে কষ্ট করে আবার ফেয়ার করো কি প্রত্যেকটা জিনিসের জন্য তোমার একটা করে পাতা করা আছে। আচ্ছা তুমি ওই রাফ খাতা থেকে যেদিন যা কিনেছো সেই পাতায় কষ্ট করে তুলে রাখো। ধরো বাবা ভাবলো আবার যাই আবার 6 মাস পরে ছেলেটাকে গিয়ে আরেকবার কেস খাইয়ে আসি, তাহলে তোমার এরকম ধরো সব অনেক হিসাব ভরে গেছে, সারা বছর মানে 6 মাস ধরে তুমি এরকম করেছো, এরকম ভরে গেছে। এবার ধরো বাবা যখন এসে তোমাকে বলবে এই 6 মাসে কত চাল কিনেছি, তোমার বলতে টাইম লাগবে কি? না স্যার, কেন বলো তো? না কারণ স্যার ওখানে তো হিসাব করাই আছে, ওটা দেখেই বলে দেবো। গুড, তুমি একটা না কাজ স্যার, করেছো, কারণ কি খাতা এক জায়গায় করা আছে। সবকিছুকে আলাদা করে দিয়েছো, জাস্ট তোমার কাজ হচ্ছে কি এটুকু যোগ করতে যতটুকু টাইম। তাহলে আগের 6 মাসে তোমার টাইম লেগেছিল চালের হিসাব বের করতে 1 থেকে 1.5 ঘন্টা, এবার কত লাগছে 1 থেকে 1.5 মিনিট। আর এখন মোবাইলে ক্যালকুলেটর আছে তারও কম সময়। হ্যাঁ তোমাকে বলো ডালের হিসাব বের করে দে, ডালের পেজটা বের করব, জাস্ট কি করব যোগ করে দেবো। দেখে যোগ করে বলে তোমাকে দেবো। বললো ইচ্ছা করে কেস খাওয়ার জন্য বললো অগাস্ট মাসে কত টাকা সবজি কেনা হয়েছে, তো দেখো তুমি তো এরকম ডেট দিতে যাচ্ছ, তো মাঝখান থেকে এরকম যেগুলো অগাস্ট থাকবে, ধরো 1 থেকে 1/8 থেকে যেগুলো 31/8 থাকবে, সেগুলোকে তুমি এরকম সেকেন্ড ব্র্যাকেটে নিয়ে শুধু সেইগুলো যোগ করে দিলেও তো হয়ে যাবে। তাহলে তোমাকে কি আর হ্যাঁ কেস স্যার খাওয়ানো সম্ভব? তাহলে তোমাকে কেস খাওয়ানো সম্ভব না। তাহলে দেখো আমরা দুটো জিনিস শিখলাম। প্রথম যখন তুমি বাজার করা শিখেছিলে তখন তুমি হিসাব রাখা জানতে না, কেসটা খেলে, হ্যাঁ কেসটা খেয়ে ঘন্টার পর ঘন্টা নষ্ট হলো, বিশাল ডিপ্রেশনে পড়ে গেলে আমি আর এই কাজ করব না। তারপর কারো কাছ থেকে হয় বুদ্ধি পেলে, নয় নিজে বুদ্ধি ডেভেলপ করলে, না আমি দুটো খাতা কিনবো, একটা রাফ একটা ফেয়ার। রাফ খাতা নিয়ে প্রতিদিন বাজারে যাবো বা যা কিছু করবো লিখবো ওখানে, আবার বাড়িতে এসে আমি প্রত্যেকটা ফেয়ার খাতায় তুলো, প্রত্যেকটা আলাদা আলাদা নামে এক একটা। আমাকে 6 মাস পরে জিজ্ঞাসা করুক আর 1 বছর পরে জিজ্ঞাসা করুক, আর কি আমার অসুবিধা হবে? টাইম লাগবে আর? তাহলে দেখো এবার হিসাব কত ইজি না? হ্যাঁ স্যার তো এই যে হিসাবের বিভিন্ন পদ্ধতি আমরা কোথা থেকে শিখি? সোজা কথা অ্যাকাউন্টেন্সি। দেখো আমি ডিরেক্টলি অ্যাকাউন্টেন্সির ডেফিনেশন আমি তোমাদেরকে বলে দিতে পারতাম, বাট তুমি ব্যাপারটা বুঝতেই নেই জিনিসটা কি, এটা টেকনিক্যাল ডেফিনেশন, বুকিশ ডেফিনেশন। বাট আলটিমেটলি যে ধরো হিসাব রাখলে তুমি, এই হিসাব রাখার একটা নতুন পদ্ধতি শিখলে তুমি, যে আমি দুটো খাতা কিনে নেবো, তো এই একটা পদ্ধতি আমরা শিখলাম কোথা থেকে? হিসাব শাস্ত্র থেকে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার ক্লিয়ার করতে পেরেছি সবার কাছে? চলো হ্যাঁ এবার দেখো, আমি তো এটা একটা পাতি হিসাব রাখা দেখালাম তোমাদেরকে, এটা তোমার বাড়ির হিসাব রাখা বলেছি। এই যেভাবে তোমার বাড়ি হিসাব রাখছে, তোমাদের বাড়ির ধারে আশেপাশে কাছাকাছি বিগ বাজার আছে, বিগ বাজার কি একইভাবে হিসাব রাখবে? তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুল কি একই রকম হিসাব রাখবে? কোন হসপিটাল কি একই রকম ভাবে হিসাব রাখবে? তাহলে বিভিন্ন রকম প্রতিষ্ঠান তাদের আলাদা আলাদা হিসাব রাখার পদ্ধতি, তার কারণ কি এক এক জায়গায় এক এক রকম জিনিস ইউজ হয়। বিগ বাজারে যেরকম জিনিস পাওয়া যায় বারাসত হসপিটালে অন্য জিনিস, নবপল্লী বয়েজ স্কুলে অন্য জিনিস। আমি ক্লিয়ার করতে পারছি সবার কাছে? হ্যাঁ স্যার তার মানে কি বিভিন্ন জায়গা অনুযায়ী যেহেতু বিভিন্ন রকম লেনদেন হয়ে থাকে, বিভিন্ন, ওই জন্য হিসাব রাখার পদ্ধতিও বিভিন্ন বিভিন্ন হয়। যত বড় প্রতিষ্ঠান হবে তার হিসাব রাখার পদ্ধতি একরকম হবে, যত ছোট প্রতিষ্ঠান হবে, যেমন ধরো বাড়ির হিসাব আমি এরকম দুটো খাতার মাধ্যমে মেনটেন করে নিতে পেরেছি। বাট আমি যদি কথা কথা ভাবি বিগ বাজারের মতো একটা দোকান, দুটো খাতা নিয়ে আমি হিসাব লিখে কুলাতে পারবো? এক একদিনেই খাতা শেষ হয়ে যাবে, হ্যাঁ তাই তো? স্যার তো এই বিভিন্ন যে হিসাব পদ্ধতি আমরা শিখবো, সেটা কোথা থেকে শিখবো? না অ্যাকাউন্টেন্সি থেকে। ক্লিয়ার?
হ্যাঁ স্যার। এবার কথা হচ্ছে, তার আগে আমরা একটা দুটো জিনিস জানবো। প্রতিষ্ঠান কাকে বলে বলো দেখি আমাকে, কেউ জানো প্রতিষ্ঠান? প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সেটা তুমি অর্গানাইজেশনও ভাবতে পারো, আর ইনস্টিটিউশনও ভাবতে পারো। প্রতিষ্ঠান কাকে বলে? দেখো, প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছে এমন যে কোনো কার্যকলাপ যেখানে রেগুলার বেসিসে হয়ে থাকে। প্রতিষ্ঠান বলতে এমন যে কোনো কার্যকলাপ যেখানে রেগুলার বেসিসে হয়ে থাকে, সমাজে বেঁচে থাকার জন্য প্রয়োজন। সমাজে বেঁচে থাকার জন্য প্রয়োজন এমন যা কিছু, তার জন্য রেগুলার বেসিসে কিছু না কিছু আমাকে আইদার প্রোডাক্ট অর সার্ভিস দিচ্ছে। সমাজে বেঁচে থাকার জন্য, এবার বেঁচে থাকা মানে এই নয়, দেখো কাউকে যদি খাবার খাবার দিয়ে দেওয়া হয় রেগুলার বেসিসে, সে যে কোনো একটা জায়গায় নোংরা ফোংরা হবে বেঁচে থাকে, রাস্তায় বিভিন্ন ভিখারি পাগলা ওরাও বেঁচে থাকে, ওরকম নয়। একটা বেঁচে থাকা মানে কি, স্ট্যান্ডার্ড, সুখে শান্তিতে বেঁচে থাকতে গেলে যে জিনিসগুলো দরকার, লাইফস্টাইল ভালো করতে গেলে জিনিসগুলো দরকার, সে বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন সেই সমস্ত পরিষেবা, সেটা পরিষেবা হতে পারে বা দ্রব্য হতে পারে, আমরা যেখান থেকে পাই বা এর কার্যকলাপ যেখানে হয় তাকে বলছে প্রতিষ্ঠান। যেমন দেখো, বেঁচে থাকতে গেলে দরকার খাদ্য, কোথায় পাবো? দোকান। বলছি এটার উদাহরণ, হ্যাঁ বলছি এটার উদাহরণ যেমন মানে ধরো স্কুল থেকে আমরা শিক্ষা পাচ্ছি এটার জন্য। আমি বলছি, তোমাদের কথা কেটে কেটে আছে, আমি বলছি, দেখো সব ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, খাবার পাবো কোথায়? দোকান, মল, স্টোরস। খাবারের জন্য বিভিন্ন আছে কি কোম্পানি, যেমন ফ্রুটি একটা কোম্পানি, মাজা একটা কোম্পানি, তো ঠিক আছে, কোকা কোলা একটা কোম্পানি। তাহলে আমরা কোকা কোলা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য কি করি? তাহলে পাচ্ছি কোথা থেকে? কোকা কোলা কোম্পানি থেকে। দরকার পড়াশোনা, হুম। পড়াশোনা আমরা স্যার কোথায় পাবো? বই স্কুল। খাতা। আমি বলছি, দেখো আমি বলছি, কিছু জিজ্ঞাসা করলে মাইক্রোফোন অন করো, আমি বলছি, স্যার স্কুল কলেজ। আমি বলছি যখন জিজ্ঞাসা করবো তখন মাইক্রোফোনটা অন করো, নালে খুব নয়েজ তৈরি হয়, ঠিক আছে? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ইভেন ইভেন টিউশন সেন্টার, লাইব্রেরি। আচ্ছা, শরীর তো খারাপ হয় আমাদের, তাহলে দরকার কি? চিকিৎসা। তাহলে চিকিৎসার জন্য কি থাকবে? হসপিটাল, নার্সিং হোম, তারপর হচ্ছে ধরো পার্সোনাল ক্লিনিক যেগুলো থাকছে, ডাক্তারের ক্লিনিক ইত্যাদি। তাহলে এত তো লিখে শেষ করাবে না, তাহলে মনে রাখবে আলটিমেটলি প্রতিষ্ঠান বলতে বোঝাচ্ছে কি না, এমন একটি স্থান যে হতেই হবে এর কোনো মানে নেই, যে একই রকম বেসিসে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র, সুবিধা সুযোগ সুবিধা লাগে, সার্ভিস লাগে, সেগুলো যে সমস্ত জায়গা থেকে আমরা রেগুলার বেসিসে পেতে পারি বা যারা এই রেগুলার বেসিসে সার্ভিস দিয়ে থাকে, সেটাকে বলছে একটা প্রতিষ্ঠান। সেটা স্কুল হতে পারে, কলেজ হতে পারে, ক্লাব হতে পারে, ঠিক আছে, তারপর হচ্ছে যে কোনো কোম্পানি হতে পারে, যে কোনো ট্রান্সপোর্ট কর্পোরেশন হতে পারে। যেমন দেখো, আমার এখান থেকে যেতে হবে হচ্ছে কোথায়, শিয়ালদায়। তাহলে শিয়ালদা যেতে গেলে কি, তাহলে আইদার বাসে যেতে হবে আর আমাকে কি ট্রেনে যেতে হবে। তাহলে ট্রেনটা না, তাহলে ট্রেনটা চালাচ্ছে কে? রেলওয়ে অথরিটি। বাসটা চালাচ্ছে কে? বাসের যে মালিক আছে তাদের যে কোম্পানি সেটা। তাহলে এরা হচ্ছে কি বিভিন্ন প্রতিষ্ঠান, এটা সবসময় মনে রাখবে। এবার দেখো আমি আসছি, অ্যাকাউন্টেন্সি কাকে বলে। চলো দেখো, অ্যাকাউন্টেন্সি কাকে বলে, খেয়াল করবে প্রত্যেকটা বিষয়। বৈজ্ঞানিক পদ্ধতিতে, দেখো এই বৈজ্ঞানিক পদ্ধতি মানে আবার ভেবো না যে সায়েন্স। বৈজ্ঞানিক মানে এখানে অ্যাকচুয়ালি কি, যে কোনো কিছু সুশৃঙ্খল ভাবে এবং নির্দিষ্ট নিয়ম মেনে করাকেই অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক পদ্ধতি বলে। বৈজ্ঞানিক পদ্ধতি মানে যে
সায়েন্স হবে এরকম নয়, সায়েন্টিফিক মেথড মানে যে কোনো একটা নির্দিষ্ট নিয়মে সুশৃঙ্খল ভাবে কিছু করাকে বলা হয় কি ইয়ে বৈজ্ঞানিক পদ্ধতি। যেমন ধরো কথার কথা আমরা এখানে চপের দোকান ফোকান দেখি, আমাদের এখানে যে সমস্ত চপের দোকান কেউ দেখবে না মুখে মাস্ক পরে না হাতে গ্লাভস পরে, দেখবে ওই ফুচকার দোকান ওই হাত ঘামা হাত ফাত দিয়ে আলু ফালু চটকে ওটাই আমাদেরকে সার্ভিস দিচ্ছে। বাট তুমি বিদেশে যাবে এটা অ্যালাউ করবে না, তাদেরকে কি হাতে অবশ্যই পুরো একদম কেনুই পর্যন্ত তো গ্লাভস পরতে হবে, ঠিক আছে। তারপরে মাথায় ওই যে দেখবে ভালো রেস্টুরেন্ট গুলোতে থাকে মাথায় ওই চুল যাতে না পড়ে ঢেকে দেওয়ার জন্য ওই টুপি মতো একটা ওটা পড়তে হবে। তো এটা কি একটা সিস্টেমেটিক ম্যানার, ভালো পদ্ধতি। তো এই ধরনের জিনিসগুলোকে বলা হয় কি বৈজ্ঞানিক পদ্ধতি, একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলা এবং সুশৃঙ্খল ভাবে কোনো কিছু করাকে বলা হয় বৈজ্ঞানিক পদ্ধতি, ঠিক আছে। তো এটা এটা অ্যাকচুয়ালি সুশৃঙ্খল নিয়মকে বোঝাচ্ছে। আর্থিক লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করুন। অ্যাকচুয়ালি দেখো, তো একটু আগে বাজার করার সময় তুমি কি করছিলে, যা কিছু আর্থিক লেনদেন করছিলে, তুমি জিনিস কেনাকাটা করছিলে, কাউকে কোনো পেমেন্ট করছিলে, খাতায় লিখছিলে কি লিখছিলে না? হ্যালো, হ্যাঁ, লিখছিলাম। তাহলে যে কোনো হিসাব আচ্ছা, তুমি লিখছিলে, তাহলে এই যে লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধ করো, তার মানে তোমরা দেখো অলরেডি গল্প অলরেডি শুনে ফেলেছো, যা লেনদেন ঘটেছে সেটা কি হিসাবের বইতে লিপিবদ্ধ করুন। এবং প্রতি হিসাবকালের শেষে, এটাতে আমি গোল্লা দিচ্ছি, হিসাবকালের শেষে প্রতিষ্ঠানের সামগ্রিক আর্থিক ফলাফল, এই শব্দটাতে গোল্লা দিচ্ছি, আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা, এটাতেও গোল্লা দিচ্ছি, নিরূপণের জন্য যে শাস্ত্রে হিসাব রক্ষণ এবং হিসাব নিকাশ করণের নীতি প্রণালী তত্ত্বসমূহ পর্যালোচনা করা হয় তাকে বলা হয় হিসাব শাস্ত্র। অ্যাকচুয়ালি দেখো, মেইনলি তুমি কিভাবে হিসাব রাখবে তার যা কিছু পদ্ধতি, তাহলে একটু আগেই তোমরা শিখলে হিসাব কিভাবে রাখা উচিত, তার একটা ছোট্ট ডেমো দেখলে। তাহলে এই যে ধরো হিসাব রাখার পদ্ধতি, কি নীতি ফলো করতে হবে, কি প্রণালী হবে, সবকিছু যেখানে আলোচনা করা হয় তাকে বলছি হিসাব শাস্ত্র। কিন্তু তার আগে আমরা গোল্লা দেওয়ার টার্মগুলো সম্পর্কে জানবো। আচ্ছা, প্রথম কথা বলো হিসাব রাখার প্রয়োজনীয়তা কি, বলো তুমি কেন কেন কেউ হিসাব রাখবে, কেন কেউ হিসাব রাখবে একটু বলবে? স্যার হিসাব রাখাটা তো স্যার দরকার আছে, সেই কারণ কেন, দেখো একদম বেসিক উদ্দেশ্য হচ্ছে মনে রাখা, ঠিক আছে। প্রথম উদ্দেশ্য হচ্ছে মনে রাখা, দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে কোনো চুরি ফুরি হচ্ছে কিনা কারচুপি হচ্ছে কিনা ধরা, আর তৃতীয় হ্যাঁ উদ্দেশ্য হচ্ছে ব্যবসার। অ্যাকচুয়ালি আমরা পড়াশোনা করে নিশ্চয়ই বাড়ির হিসাব রাখবো না, কোনো না কোনো দোকান কোম্পানি তাদের হিসাব রাখবো, তাহলে সেই ব্যবসার আয় উন্নতি হচ্ছে কিনা সেটা পরীক্ষা নিরীক্ষা করা, তাহলে এর জন্য হিসাব রাখার হ্যাঁ দরকার আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে এটাকে বলছে কি না আর্থিক ফলাফল। তাহলে ধরো তুমি একটা ব্যবসায় এসছো, ব্যবসা করেই যাচ্ছ, ওখান থেকে টাকা নিয়ে বাড়ি চলছে, কোনো খেয়াল খুশি নেই। দেখবে যেমন আমি উদাহরণ দিচ্ছি, ম্যাক্সিমাম ফুটপাতের ব্যবসায়ী সারা জীবন ফুটপাতেই থাকে, কিন্তু দেখবে কোনো একটা জায়গায় যদি কোনো একটা স্ট্যান্ডার্ড দোকান হয় সে দেখবে দিনে দিনে বড় হয়। যেমন তোমার এই বারাসাতে মৌচাক দেখো, মিষ্টির দোকান দেখো, একটার পর একটা বিভিন্ন মোড়ের মাথায় দেখবো তো ব্রাঞ্চ খুলেই চলেছে। হ্যাঁ তাহলে এটা কি, ওরা সমস্ত হিসাব ঠিকঠাক ভাবে রাখছে, যার ফলে জানতে পারছে আমি আমার মতো ব্যবসা করেই যাচ্ছি, যা আসছে খেয়ে যাচ্ছি, ব্যবসা করে যাচ্ছি। এতে কি বলতো, এরা কোনো প্রপার হিসাব রাখে না। তাহলে যারা প্রপার হিসাব রাখে তারা কি উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল নির্ণয় করা। আর্থিক ফলাফল মানে কি, আমি যে ধরো এতদিন ধরে ব্যবসা করছি, আমার ব্যবসায় লাভ হচ্ছে না লস হচ্ছে, তাহলে এই লাভ বা লসটাকে ইন্ডিকেট করছে আর্থিক ফলাফল। তাহলে ধরো কথার কথা আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, ধরো জেনারেলি অনেকে দেখবে এই রং খেলার সময় বা বিশ্বকর্মা পুজোর সময় বন্ধু বান্ধবরা ইয়ং ছেলেরা মিলে ঘুড়ির দোকান দেয় বা রঙের দোকান দেয়। এদের উদ্দেশ্য থাকে না যে এই টাকা নিয়ে আমরা 1 লাখ 2 লাখ টাকা ইনকাম করবো, বাট ধরো 2,000 3,000 টাকা যাই লাভ হবে এটা দিয়ে পিকনিক করে খাবো। তো জেনারেলি দেখবে বন্ধুরা এরকম অনেকের দোকান দেয়। তো এই যে ধরো দোকান দিল, 1 সপ্তাহ ধরে বিজনেস করলো বা 2 দিন ধরে বিজনেস করলো, এই বিজনেসে লাভ হলো না লস হলো তারা চেক করে কি করে না? হ্যালো, করে। অবভিয়াসলি করে। তাহলে এই লাভ হয়েছে না লস হয়েছে জানতে গেলে কি ওকে পুরো হিসাব রাখতে হবে, কি করতে হবে, কত রকমের রং কিনেছে, কোন রং কত টাকা দিয়ে কিনেছে, কাকে কাকে বিক্রি হ্যাঁ করলো, কত করে বিক্রি আমি করলো। তাহলে এই কত বিক্রয় টাকা মূল্য লাভ থেকে হচ্ছে। ক্রয় মূল্য বাদ দিয়ে ওরা জানতে পারবে কি লাভ হলো না লস হলো। তো হ্যাঁ এটাকেই বলছে আর্থিক ফলাফল। তাহলে আর্থিক ফলাফল বলতে কি হচ্ছে, আর্থিক ফলাফল মানে হচ্ছে ব্যবসার লাভ আর লস কে বোঝাচ্ছে।
দেখো আমি সব বাংলায় লিখছি আজকে, কারণ তোমাদের এখনো যেহেতু ইংলিশ টার্মগুলো মুখস্থ হয়নি, তো বাংলাতে লিখছি। ওই যে ইংলিশ টার্মগুলো পাঠিয়েছিলাম না, ওগুলো পড়লেই হয়ে যাবে। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। দুই একটা ওয়ার্ড তোমাদের কাছে মনে হবে এটা কি বাংলা, সেটা নিয়ে চিন্তা করতে হবে না, ওটা কোনো না কোনো চ্যাপ্টার তোমাদেরকে সব বুঝিয়ে দেওয়া হবে। আপাতত দিয়েছি, যেগুলোর মানে বুঝতে পারছো সেগুলো মুখস্থ করে নাও, আর যেগুলো বুঝতে পারছো না হোল্ডে রাখো, সব বোঝানো হবে। দেখো তোমরা আজকে প্রথম দিন কমার্সে এসছো, মানে তোমরা কি বলতো আজকে জিরো। তোমরা যদি কোনো স্কুলে ফার্স্ট বয় হও তাও জিরো, যদি কোনো স্কুলে লাস্ট বয় হও তাও জিরো। আজকে থেকে তোমাদের নতুন শুরু হচ্ছে। তাহলে আর্থিক ফলাফল মানে কি? সোজা কথা, লাভ লোকসান। তাহলে এই লাভ লোকসান জানার জন্যই কিন্তু আমরা হিসাব রাখি, তাই তো? হ্যাঁ স্যার। এবার দেখো আর্থিক অবস্থা। তাহলে আর্থিক অবস্থা বলতে কি বোঝাচ্ছে? দেখো আমরা জেনারেলি দেখবে একটা কথা বলে থাকি, আরে ভাই ওদের তো অবস্থা ভালো, চাপ নেই। তাহলে অবস্থা ভালো বলতে কি বোঝায়? তার আর্থিক অবস্থা। এবার দেখো আর্থিক অবস্থা মানে কি? সম্পত্তির পরিমাণ, তাই তো? হ্যাঁ স্যার। ধরো কথার কথা, কলোনি মোড় বা হরিতলা মোড় বা ধরো চাপাডালি মোড়, এই চত্বরটা হচ্ছে বারাসাতের ধনী এলাকা, ঠিক আছে? তাহলে এখানে ধরো কোনো একজন ব্যক্তির বাড়ি আছে, তার বাড়িটা হচ্ছে কত? 3 তলা। 3 তলা বাড়ি আছে, একটা 4 চাকা গাড়ি আছে, আরো বিভিন্ন ধরো সম্পত্তি আছে। তাহলে তার আর্থিক অবস্থা ভালো না খারাপ? ভালো। কিন্তু জানা গেল সবকিছু লোন নেওয়া, সবকিছুর পিছনে লোন রয়েছে। এবার বলো। না তাহলে স্যার স্যার খারাপ। ভালো না। তাহলে দেখো, তাহলে আর্থিক অবস্থা বলতে বোঝায় কি? সম্পত্তির পরিমাণ প্লাস দেনার পরিমাণ। শুধু সম্পত্তি দেখে কখনো বলা যায় না কারো আর্থিক অবস্থা ভালো। সে সব লোন নিয়ে নিয়ে কিনে রেখেছে, তাহলে তার আর্থিক অবস্থা ভালো হতে পারে না। তার ইনকাম ভালো বলে সে লোন নিয়ে কিনেছে, আয় আছে শোধ করে দেবে, বাট আর্থিক অবস্থা কিন্তু ভালো হলো না। বোঝা গেল? তাহলে আর্থিক অবস্থা হ্যাঁ মানে স্যার। কি? সম্পত্তি এবং দেনার পরিমাণ। মনে রাখবে সবসময়, আর্থিক অবস্থা মানে সম্পত্তি এবং দেনার পরিমাণ। আর আর্থিক ফলাফল মানে লাভ বা ক্ষতি। স্টুডেন্ট এখানে গুলিয়ে ফেলে, আর্থিক ফলাফল মানে লাভ বা ক্ষতি, আর আর্থিক অবস্থা মানে সম্পত্তি এবং দেনার পরিমাণ। তাহলে এই দুটো জানা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য। এটা জানার জন্যই আমরা হিসাব রাখি। তাহলে কোনো ব্যবসা যদি দিন দিন সম্পত্তি বাড়তে থাকে, তাহলে তার দিন দিন আর্থিক অবস্থা ভালো হচ্ছে। কি করে জানবো সম্পত্তি বাড়ছে না কমছে? যদি সবকিছুর হিসাব লেখা থাকে। এবার কথা হচ্ছে, আচ্ছা তোমরা তো রিসেন্টলি মাধ্যমিক পাস করেছো, আচ্ছা টাটা কোম্পানি কত সালে তৈরি হয়েছে একটু বলবে কেউ? জামশেদজি টাটা। হ্যালো? হ্যাঁ স্যার, মানে মনে মনে নেই স্যার ঠিক। চলো, মেবি 1860-এর দিকে, 1860-70 এই মাঝখানে কোনো এক সময় হবে। তাহলে আমি তো বোঝার জন্য ধরে নিচ্ছি 70, 1870। তাহলে বোঝো স্যার 1870। 1868 না স্যার? আরে আমি তো পিরিয়ড ডেট মনে আছে, তুমি এখন ইতিহাস পড়েছো, আমি তো পড়েছি এখান থেকে কত বছর আগে। আমি বললাম কি 1860 থেকে 70-এর মধ্যে, আমি তো বলিনি যে 70, বোঝার জন্য বলছি। 1868, তাহলে অ্যাকুরেট 1868। আমি পড়াশোনা করেছি কত আগে ইতিহাস, এটা কি আমার মনে থাকে? তাহলে ওই হ্যাঁ জন্য হ্যাঁ বললাম স্যার, কি, এমনি বললাম, ওরা স্যার থিঙ্কিং ঠিক আসলো আছে, তাই। তাহলে আমি জাস্ট বললাম কি 1860 থেকে 70-এর মধ্যে, তো বোঝার অঙ্কের সুবিধার্থে আমি ধরলাম 1870। তাহলে 1870 থেকে এখন চলছে, আমি 21 বাদ দিয়ে দিচ্ছি, ধরো 2020 হিসাব সুবিধার জন্য। তাহলে এখানে 30, 1900, তাহলে 100, 150 বছর হয়ে গেছে। তাহলে মোর দেন, তার মানে আলটিমেটলি কি 150 বছর প্লাস টাটা কোম্পানির বয়স। এবার এখানে আমাদের একটা হ্যাঁ জিনিস স্যার। জানতে হবে, হ্যাঁ হিসাব স্যার। কাল। খুব ইম্পর্টেন্ট হিসাব কাল। দেখো আজকের ক্লাসটা হয়তো একটু বোর লাগতে পারে, তার কারণ কি বলতো, আজকে টোটাল আমি তোমাদেরকে ডেফিনেশন বোঝাবো। ইন্টারেস্টিং ক্লাস আসছে পরের দিন থেকে, যখন তুমি এই জিনিসগুলো জানবে তার পরের থেকে। দেখো আজকে তোমাদেরকে ধারণা দেওয়া হবে অ্যাকাউন্টেন্সি কি জিনিস, কিভাবে সবকিছু আসছে। পরের দিন থেকে তোমাদের একটু ইন্টারেস্ট লাগবে। সো আজকের ক্লাস করার পর হতাশ হয়ে যেও না, ঠিক আছে? হ্যাঁ। আর তোমাদের মনে যত কেন কোশ্চেন আসবে করতে পারো, বাট মেবি অনলাইনে এক এক করে করবে, এটাতে অনেক প্রবলেম হয়। যখন অফলাইন আসছো তোমরা কোশ্চেন করতে থাকো, কোনো চাপ নেই। আর আরেকটা জিনিস বলবো, এই কোশ্চেনটা কেন ছাড়বে না? কেন? যদি কোনো রুলস হয় কেন জিজ্ঞাসা করলে গার্ডটা দেবো।
বাট আদার দ্যান যে কোনো কিছু তোমরা কেন জিজ্ঞাসা করতে পারো, কারণ রুলস এর কোনো কেন হয় না তোমরা জানো। আমি যদি বলি তোমরা ডান দিক দিয়ে কেন হাঁটো না, বা দিক দিয়ে কেন হাঁটো, তাহলে লোকে আমাকে মারবে, কারণ এটা রুলস। রুলস এর ক্ষেত্রে কেন অ্যাপ্লিকেবল নয়, বাট আদার সমস্ত ক্ষেত্রে আমি তোমাদেরকে কেন, কি জিনিস, যে কোনো কেন জিজ্ঞাসা করবে উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, দেখো তাহলে হিসাব কাল মানে বলতে কি বোঝাচ্ছে। ধরো কথার কথা আমি উদাহরণ একটু আগে বলেছিলাম, কেউ রঙের দোকান দিয়েছে বা কেউ ঘুড়ির দোকান দিয়েছে। তাহলে রঙের দোকান জেনারেলি কত দিনের ব্যবসা হয়? 2 থেকে 3 দিনের। তাহলে তার সে লাভ ক্ষতি বের করছে কত দিনের? 2 থেকে 3 দিন ব্যবসা করছে, তাহলে 2 থেকে 3 দিন, এটা হচ্ছে তার হিসাবের সময়। হিসাব কাল মিন্স হিসাবের সময়, তাহলে 2 থেকে 3 দিন। ঘুড়ির ব্যবসা 1 সপ্তাহ থেকে 15 দিন চলে, তাহলে ধরে নিলাম 15 দিন। তাহলে কোনো ব্যক্তি যদি ঘুড়ির দোকান দেয়, তাহলে সে লাভ বের করবে কত না, 15 দিনে কি ব্যবসা করেছে, তার ব্যবসায়ের লাইফ টাইম কত? 15 দিন। তাহলে সে 15 দিনের লাভ ক্ষতি বের করবে। ধরো কালী পুজোর সময় বিভিন্ন জায়গায় বা পৌষালী মেলা, কখনো কোনো কোনো জায়গায় 1 মাস থাকে, তাহলে পৌষালী মেলায় কেউ দোকান দিল, তাহলে তার ব্যবসার সময়কাল কতদিন? 1 মাস। তাহলে সে লাভ ক্ষতি বের করবে কতদিনে? 1 মাসে। এবার ভাবো টাটা কোম্পানি 150 বছরের বেশি সময় ধরে চলছে, ও কবে বন্ধ হবে তার কোনো ঠিক নেই, আদৌ সারা জীবনে বন্ধ হবে কিনা কোনো গ্যারান্টি নেই। তাহলে এর হিসাবকাল কতদিন? তাহলে কি টাটা কোম্পানি হিসাবকাল 150 বছর, 200 বছর? এবার ভাবো 150 বছর ধরে হিসাব রাখা হয়েছে, আমি 150 বছর পরে যদি কোম্পানির লাভ ক্ষতি বের করতে যাই, পসিবল হবে বলো তো বের করা? টাটা কোম্পানির ব্যবসা এত বড়, কয়েকটা গুদামঘর শুধু রসিদই চলে আসবে, সুতরাং লাভ ক্ষতি বের করা সম্ভব হবে না। তাহলে হিসাবকালে এই মানে এই নয় ব্যবসার লাইফ টাইম। হিসাবকাল মানে একটা নির্দিষ্ট সময়, যে সময়ের জন্য আমি লাভ ক্ষতি বের করব। তাহলে অ্যাকচুয়ালি কি, যে সমস্ত ব্যবসা টেম্পোরারি, মনে রাখবে, যে সমস্ত ব্যবসা টেম্পোরারি তাদের হিসাবকাল যতদিন ব্যবসাটা চলছে, যেমন 2 দিনের রঙের দোকান, তাহলে হিসাবকাল 2 দিন। 2 সপ্তাহ, 1 সপ্তাহ বা 2 সপ্তাহের ঘড়ির দোকান, তাহলে হিসাবকাল 1 সপ্তাহ বা 2 সপ্তাহ। পৌষালী মেলার দোকান 1 মাসের মেলা, সুতরাং হিসাবকাল 1 মাস। এগুলো কি টেম্পোরারি বিজনেস। বাট যে সমস্ত বিজনেস পার্মানেন্ট, তাদের লাইফের শেষ নেই। ব্যবসা যদি ব্যবসা যদি লাভে চলে, আমি যদি ব্যবসায়ী হই, তাহলে আমার ব্যবসা লাভে চলছে, নেক্সট আমার ছেলে বা মেয়ে টেক ওভার করবে। তাদের ব্যবসা যদি লাভে চলতে থাকে, তাদের ছেলে মেয়ে টেক ওভার করবে। ভেবে দেখো হ্যাঁ রতন স্যার। টাটার বংশ পরম্পরায় চলে আসছে। তাহলে যে সমস্ত ব্যবসা স্থায়ী ব্যবসা, তাহলে সেগুলো চলতেই থাকবে। তাহলে এদের হ্যাঁ। হিসাব কাল কখনো ব্যবসা শুরু থেকে ব্যবসা কবে বন্ধ হবে তার জন্য ওয়েট করা যায় না। তাহলে না। এদের হিসাব কাল কি করা হয়, এদের লাইফকে ছোট ছোট কতগুলো টুকরো করা হয়, কত না 1 বছর। তাহলে হিসাবকাল 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, ইভেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসও হতে পারে। সেগুলো কোনগুলোর ক্ষেত্রে? টেম্পোরারি বিজনেস। বাট আমি পড়াশোনা করে কি কোনো টেম্পোরারি বিজনেসের অ্যাকাউন্টেন্ট হবো? অবভিয়াসলি না। তাহলে কোনো বড় বিজনেসের অ্যাকাউন্টেন্ট হবো, তাহলে সেখানকার হিসাবকাল কত? 1 মাস সাধারণত, সরি 1 মাস বলছি, 1 বছর। তাহলে 1 বছরের যা কিছু লেনদেন হবে, 1 বছরের সমস্ত লেনদেন, যা কিছু আমি ওই যে রসিদ জমিয়ে রেখেছি, সমস্ত রসিদ কালেক্ট করা হবে এবং 1 বছরে দেখা হবে লাভ হবে না লস হবে। যেমন ধরো কথা কথা লকডাউনের জন্য তোমাদের পরীক্ষা হচ্ছে না, অনেক ছেলে মেয়ে পড়াশোনা বন্ধই করে দিয়েছে, বিশেষ করে 5, 6, 7, 8 যারা পড়ে। ধরো কথার কথা এরকম চলে আসলো, এখন থেকে আর স্কুল কলেজ কিছুই থাকবে না, ছেলে পেলে বাড়িতে পড়াশোনা করবে এবং 10 বছর পরে গিয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, 12 বছর পরে গিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারা স্কুলে গিয়ে দিয়ে দিলেই হবে। আচ্ছা বলো তো তোমাদের কি মনে হয় ছেলেমেয়েরা সবাই পড়াশোনা করবে? না স্যার স্যার। আমি বলবো, কখনো করবে না। হ্যাঁ বলো। স্যার যারা ভালো স্টুডেন্ট তারা তো চাইবে যে একটা মাধ্যমিকের ফলাফলটা ভালো হোক, সেজন্য তো তারা পড়বে, মানে শোনো মানে বাবু, একটু হলেও তুমি পড়বে। তুমি একটা ছোট্ট ছেলে, তোমার বয়স 4, যখন তোমাকে 1-এ ভর্তি করা উচিত, একটা জিনিস বুঝবে। আমি বললাম কি, স্কুলই নেই, ভালো করে বোঝো, স্কুলই নেই। তাহলে হ্যাঁ তুমি কথা কথা বাড়িতে পড়াশোনা করছো, মা বাবা পড়াশোনা করাচ্ছে, ধরে বেঁধে মেরে ধরে পড়াচ্ছে। তুমি একটা জিনিস বলো তো, তুমি ভালো পড়াশোনা করছো না খারাপ পড়াশোনা করছো, কি করে মা বাবা বুঝবে? আমি ক্লিয়ার করতে পারছি স্যার, ব্যাপারটা? সেটা বুঝতে পারবো। হ্যাঁ তার স্যার, মানে কি, সেটা বুঝতে পারছি স্যার। আমরা 10 বছর পরে মাধ্যমিক দিই ঠিকই, 10 বছর পরে মাধ্যমিক দিই, তাহলে এই 10টা বছরকে প্রত্যেকটা 1 বছরে ভাগ করা হয়েছে। হ্যাঁ 1 বছরে একটা স্টেপে ফাইনাল পরীক্ষা নিচ্ছে, আমার পার্সেন্টেজ অনুযায়ী বোঝা যাচ্ছে আমার উন্নতি হচ্ছে না আমার অবনতি হচ্ছে। তাহলে যদি ভাবা হয় না 10 বছর বা 15 বছর পরে একবারে পরীক্ষা নেবো, এটা মূল্যায়ন করা সম্ভব হবে না আদৌ কারো উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, সে আদৌ ভালো পড়াশোনা করছে কি করছে না।
তো যার জন্যই টুকরো 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 করে কি তোমাদের যেমন পড়াশোনার সেশনটাকে ভাগ করা হয়, ঠিক ব্যবসারও সেশনটাকে এরকম টুকরো 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 করে ভাগ করা হয়। তাহলে কত? হ্যাঁ স্যার। 1 বছর। ক্লিয়ার? হ্যাঁ তাহলে আমাদের হিসাবকাল স্থায়ী ব্যবসার ক্ষেত্রে 1 বছর, মনে থাকবে। হ্যাঁ স্যার। টেম্পোরারি বিজনেসের ক্ষেত্রে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, যা খুশি হতে পারে, যতদিন ব্যবসা চলছে ততদিন। বাট পার্মানেন্ট কিন্তু বিজনেস হলে স্থায়ী ব্যবসার ক্ষেত্রে 1 বছর। পার্মানেন্টের ক্ষেত্রে 1 বছর। এবার একটা জিনিস ভাবো, তুমি একটা ব্যবসা শুরু করলে, পার্মানেন্ট ব্যবসা, একদম চাপাডালি মোড় মা কলোনি মোড় একটা দোকান কিনে ব্যবসা শুরু করলে, দোকান খুলেই কি তুমি হিসাব করবে লাভ হলো না লস হলো? না না স্যার। তার মানে কি, তুমি ধরো কথার কথা 1 জানুয়ারি শুরু করেছিলে, একদম ক্যালেন্ডার দেখে 1 জানুয়ারি শুরু করেছিলে, 31 ডিসেম্বর পর্যন্ত তো ব্যবসা করবে, তাই তো? আর যদি বৈশাখে শুরু করো, পয়লা বৈশাখে শুরু করে, আমরা যেমন হালখাতা করি 31, মানে কখনো 31, কখনো 32, মানে চৈত্র মাসের শেষ পর্যন্ত তো ব্যবসা করতে হবে। তাহলে এই 1 বছরের শেষে গিয়েই তো আমি জানবো আমার লাভ হলো না লস হলো। তার মানে হ্যাঁ কি, স্যার। হ্যাঁ স্যার। এই পুরোটা হচ্ছে কি হিসাবকাল, তাই তো? আর হুম। আমরা কি শেষে গিয়ে জানছি কি লাভ না ক্ষতি, তাই তো? সম্পত্তি ও দেনা, তাই তো? হ্যাঁ। তাহলে জানছি কখন? বছরের শেষে। যার জন্য দেখো ডেফিনেশনটা ইউজ করা হয়েছে, আর্থিক লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধকরণ। তার মানে কি, প্রথম কথা হচ্ছে লেনদেন যখনই হবে সেটাকে হিসাবের বইতে লিপিবদ্ধ করতে, মানে লিখে রাখতে হবে। তারপর কি, হিসাবকালের শেষে দেখো প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, মানে প্রতিষ্ঠানের লাভ হলো না ক্ষতি হলো, এবং আর্থিক অবস্থা মানে সম্পত্তি এবং দেনার পরিমাণ কি নিরূপণ, মানে কি ক্যালকুলেশন করা, বের করা। হ্যাঁ স্যার। তাহলে এর জন্য তোমাকে কি করতে হবে? হিসাব রক্ষণ করতে হবে আর হিসাব নিকাশ করতে হবে। অনেকে ভাবে হিসাব রক্ষণ আর হিসাব নিকাশ বোধহয় একই, না একই না। কেন আলাদা আমি বলছি এক্ষুনি। তাহলে এই হিসাব রক্ষণ আর হিসাব নিকাশের কাজ মানে কিভাবে করবে, রীতিনীতি প্রণালী সবকিছুকে একসঙ্গে বলছে হিসাব শাস্ত্র। এবার কথা হচ্ছে হিসাব রক্ষণ কি। আচ্ছা, আমি যে গল্পটা বললাম বাজারে, মনে আছে সবার? রাব খাতার স্যার। কেসটা হ্যাঁ স্যার। আর ফেয়ার খাতার হ্যাঁ স্যার। কেসটা। হ্যাঁ স্যার। তো তুমি বাজারে গিয়ে লাভ খাতায় লিখছিলে আর বাড়িতে এসে ফেয়ার খাতায় তুলছিলে। তার মানে কোনো লেনদেন হওয়ার সাথে সাথে তুমি প্রাথমিকভাবে এক জায়গায় লিখছিলে, তারপর তাকে ক্লাসিফাই করছিলে। ক্লাসিফাই কিরকম? না, তেল সব এক জায়গায় থাকবে। সবজির জন্য প্রত্যেক সবজির আমি আলাদা নাম খুলবো না, যে কুমড়ো, আলু, পটল এরকম করতে গেলে আমার প্রচুর পাতা চলে যাবে। সবজিগুলোকে সব এক পাতায় ঢোকাবো। তার মানে কি, তুমি একত্রীকরণ করছো। মশলা, প্রত্যেক মশলা যদি আলাদা নাম করি 10খানা পৃষ্ঠা চলে যাবে। কি দরকার তার থেকে? গরম মশলা হোক, তোমার গোলমরিচ হোক, ধনিয়া গুঁড়ো হোক, জিরে গুঁড়ো হোক, সব এক জায়গায় জোগাড় করে রেখা। তাহলে এটা কি তুমি কি আবার নিজে ওখানে ডিসিশন নিয়ে কি সেগুলোকে এক জায়গায় আমরা কি করছি, সংক্ষেপণ করছি। সংক্ষেপণ মানে সংক্ষিপ্তকরণ, মানে 10টা পৃষ্ঠার জায়গায় একটা পৃষ্ঠা ইউজ করছি। তো এই কাজটাকে বলা হয় কি হিসাব রাখা বা হিসাব রক্ষণ, যে আমি যাতে ভুলে না যাই বা বাবা যাতে আমাকে কেস খাওয়াতে না পারে। ক্লিয়ার করতে পারলাম আচ্ছা। ব্যাপারটা? হ্যাঁ স্যার। তো হিসাব রক্ষণ মানে কি, দেখো এখানে নিচে ডেফিনিশন দেওয়া আছে। যে কৌশলের সাহায্যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন হিসাব বইতে নিয়মিত ভাবে, মানে এরকম হবে কি আজকে বাজার করলাম 3 দিন পরে লিখতে যাব, তাহলে আমি নিয়মিত মানে কি রোজ লিখবো। স্যার প্রতিদিন। তাও তো one রোজের minute দাঁড়ান। দিন। আচ্ছা, হ্যালো। দেখো খুব কালো মেঘ করে হাওয়া ছেড়েছে, বাই চান্স যদি দেখো হঠাৎ করে ব্ল্যাক হয়ে গেছে, বুঝবে কারেন্ট চলে গেছে, ঠিক আছে? ওকে স্যার। সেক্ষেত্রে আবার আমি পরে ক্লাস কন্টিনিউ করে দেবো। তাহলে আলটিমেটলি দেখো, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন হিসাবের বইতে নিয়মিতভাবে লিপিবদ্ধ করা, মানে কি যখনই বাজারে যাব তখনই লিখবো। সুশৃঙ্খল ও নির্ভুল উপায়। সুশৃঙ্খল ও নির্ভুল উপায় বলতে কি আছে? ওই যে ধরো সুশৃঙ্খল হয় মানে কি, নির্দিষ্ট শ্রেণীতে সাজালাম, সমস্ত সবজির জন্য আলাদা আলাদা পেজ না করে এক জায়গায় রাখলাম। বা কখনো আমি সবজি কিনলে মাংসের পেজে লিখবো না, বা মাংস কিনলে গিয়ে চালের পেজে লিখবো না, যারটা তার পেজে লিখবো। তো এই সুশৃঙ্খল ভাবে এবং নির্ভুল উপায়ে লিপিবদ্ধ করা হয় এবং যথাযথভাবে বিন্যস্ত করা। এই বিন্যস্ত কাজ করা মানে কি ভাগ ভাগ করা ফেয়ার খাতায়, বলছে তাকে হিসাব রক্ষণ বলে।
তাহলে ওই যে রাফ খাতায় আর ফেয়ার খাতায় তোলার কাজটা করেছিলে সেটা হচ্ছে হিসাব রক্ষণ বা হিসাব রাখা। তাহলে এই যে অ্যাকাউন্টেন্সি ডেফিনেশন হিসাব রক্ষণ শব্দটা ইউজ হয়েছে, এটা হিসাব রক্ষণ। ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? তাহলে হিসাব রক্ষণ মানে কি, যখনই কোনো লেনদেন হচ্ছে সোজা কথা তাকে প্রথমেই লেখা এবং তারপরে বিভিন্ন জায়গা অনুযায়ী ফেয়ার খাতায় তোলার যে কাজটা ছিল ক্লাসিফাই করে, শ্রেণীবদ্ধ করে এবং সংক্ষেপণ করে, এটাকে বলছি কি হিসাব রক্ষণ। এবার দেখো হিসাব নিকাশকরণ কি জানো? এই যে 6 মাস পরে বাবা কেস খাওয়ি ছিল না, চলো ক্যালকুলেট করো কত টাকার চাল কিনেছি, কত টাকার ডাল কিনেছি। তো হ্যাঁ এই স্যার। কাজটা হচ্ছে হিসাব নিকাশকরণ। সোজা কথা, যে হিসাব তুমি 6 মাস বা 1 বছর ধরে রেখেছিলে সেই রক্ষিত হিসাবপত্র থেকে তোমার কি ব্যবসা লাভ হচ্ছে বা লস হচ্ছে, অ্যাকচুয়ালি এই আর্থিক ফলাফল নির্ণয় করা আর আর্থিক অবস্থা নির্ণয়ের কাজটাকে বলা হয় হিসাব নিকাশ। দুটো দুই সময়ে করা হয়। হিসাব তুমি সারা বছর ধরে রাখো, যখনই লেনদেন হচ্ছে তুমি হিসাব রাখছো, কিন্তু লাভ ক্ষতি বা আর্থিক অবস্থা কখন নিরূপণ করো? একদম বছরের শেষে। তো এই বছরের শেষে লাভ ক্ষতি নির্ণয় মানে ওটাও তো এক ধরনের হিসাব করা, প্লাস কি আর্থিক অবস্থা নির্ণয় করা, এগুলোকে বলছে হিসাব নিকাশ করুন। দেখো কোনো প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনগুলি নির্দিষ্ট নিয়ম অনুযায়ী শ্রেণীবদ্ধ করা, শ্রেণীবদ্ধ লেনদেনগুলি সংক্ষিপ্ত সার থেকে, এই সার এটা তো অ্যাকচুয়ালি কি দেখো খেয়াল করে, এটা তো হিসাব রক্ষণেরই ডেফিনেশন। লেনদেন লিপিবদ্ধ করা, শ্রেণীবদ্ধ করা। তাহলে আলটিমেট কথা হচ্ছে কি, হিসাব রক্ষিত যেগুলো আছে সেই রক্ষিত হিসাবপত্র থেকে আর্থিক ফলাফল এবং ওই ফলাফলের তাৎপর্য ব্যাখ্যা করার কাজকে বলা হচ্ছে কি হিসাব নিকাশ করা। তো এটা হলো তোমাদের অ্যাকাউন্টেন্সির আমি ডেফিনেশন বোঝালাম এত সময় ধরে, যে এর মধ্যে কি আছে অ্যাকাউন্টেন্সির ডেফিনেশনের মধ্যে। সব জেনারেলি করে কি জানো, এটাকে গড়ে মুখস্থ করে নেয়, কি আছে বোঝার দরকার নেই, বাংলায় লেখা আছে সব মুখস্থ করে নেয়, বাট প্রত্যেকটা টার্মের গভীর মানে আছে। আমি তোমাদেরকে পুরো ডেফিনেশনটা ক্লিয়ার বোঝাতে পেরেছি তো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ ওকে, স্যার, হ্যাঁ স্যার। তাহলে আরো একবার বলি ডেফিনেশনটা। দেখো বৈজ্ঞানিক পদ্ধতি মানে একটা সুশৃঙ্খল পদ্ধতি, আর্থিক লেনদেন সমূহ হিসাবের বইতে লিপিবদ্ধকরণ। দেখো হিসাবের বইতে লিপিবদ্ধকরণ বলতে মনে করো বাজার থেকে এসে আমরা লিখে রাখতাম, তো এটাই লিপিবদ্ধকরণ। এবং প্রতি হিসাব কালের শেষে, হিসাব কালের শেষে শব্দটা কেন হয়েছে, কারণ আমরা একটা নির্দিষ্ট সময় ধরে ক্রয় বিক্রয় করব এবং বিভিন্ন লেনদেন করব এবং হিসাব কালের শেষে গিয়ে আমরা দেখবো কি লাভ হয়েছে না লস হয়েছে। তাহলে এই যে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল মানে কি লাভ ক্ষতি, আর আর্থিক অবস্থা মানে কি সম্পত্তি এবং দেনার পরিমাণ, এই নিরূপণ মানে কি নির্ণয় করা। এর জন্য আমাকে কি করতে হবে, কি হিসাব রাখতে হবে, আর হিসাব লাস্টে কি হিসাব করতে হবে, সারা বছর ধরে হিসাব রাখবো আর বছর শেষে কি হিসাব নিকাশ করে দেখবো লাভ হলো না লস হলো। তো এর যা কিছু রীতি নীতি পদ্ধতি কলা কৌশল আছে তাকে মানে যেখানে আলোচনা করা হচ্ছে তাকে বলছি হিসাব শাস্ত্র বা অ্যাকাউন্টেন্সি। ক্লিয়ার করতে পেরেছি? ওকে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আর বুক কিপিং, বুক কিপিং বা হিসাব রক্ষণ বলতে কি, যখনই কোনো লেনদেন হচ্ছে ওই বাজারের গল্প মনে রাখবে, দেখো ওই বাজারের গল্পতেই সব হয়ে যাবে। বাজারে যাচ্ছি, যখনই কিছু কিনছি লিখছি মানে লেনদেন হওয়ার সাথে সাথে লিখছি, আবার কি বাড়িতে এসে ফেয়ার খাতায় তুলছি মানে সেগুলোকে আমি কি করছি নিয়মিতভাবে লিপিবদ্ধ করছি, সেগুলোকে সুশৃঙ্খল উপায়ে বিন্যস্ত করে সংক্ষিপ্তকরণ করে লিখে রাখছি, এটাকে বলছি হিসাব রক্ষণ। আর হিসাব আচ্ছা। নিকাশ মানে কি, সারা বছর যা আমি হিসাব রেখেছি মানে অ্যাকাউন্টিং হিসাব রক্ষণ করেছি, সেই রক্ষিত হিসাবপত্র থেকে ব্যবসার আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয়ের কাজই হচ্ছে হিসাব নিকাশ করুন। চলো তোমরা আগে পটাপট আগে ডেফিনেশন গুলো তুলে নেবে, এখানে তো লিখে নাও পটাপট। স্ক্রিন ক্লিয়ার আছে তো? স্যার লেখা হয়ে গেছে স্যার, ওকে, আপনার কথা মতো লিখে দিচ্ছি। ঠিক আছে, অনেকে যারা লেখেনি একটু লিখে নাও। হুম। একটু প্লিজ মাইক্রোফোন গুলো অফ করে লিখতে থাকো, 5 মিনিট টাইম দিলাম, মাইক্রোফোনটা অফ করে লেখো। আচ্ছা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ওকে ওকে, দেখো ক্লাস ডিফারেন্ট মনে হচ্ছে তো, অনলাইনে এভাবে যদি পড়ি অসুবিধা হবে কি? না স্যার, আশা করি হবে। যদি নেটওয়ার্কের ইস্যু না থাকে আশা করি প্রবলেম হবে না।
স্যার হয়ে গেছে। ওকে ওকে ওকে। আচ্ছা, নাহলে স্ক্রিনশট নিয়ে নাও না, সব থেকে বেটার। স্ক্রিনশট নিয়ে নিলে তো একবারে হয়ে গেল। তোমরা না ওই ইংরেজি শব্দগুলো সবাই একটু মুখস্থ করবে। দেখো, আমরা বাংলা মিডিয়াম থেকে এসেছি তো অনেকে ভয় পায়, বাট ভয় পাওয়ার কিছু নেই। অ্যাকাউন্টেন্সি খুব ভালো। যদি রেগুলারলি ক্লাস করো আর যদি রেগুলারলি পড়তে আসো, খুবই ভালো মার্কস হবে। স্যার বলছি আমার স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। বলছি আমি ওই যে ল নিয়ে আপনি বললেন না পড়তে, হুম হুম। তা আমার বাড়ির থেকে অ্যাকচুয়ালি বলছে বিও নিয়ে পড়তে, বিজনেসিং নিয়ে। না, কারণ ল বিজনেস। নিয়ে আমি 12 এর পরে কোন লাইনে যাব ঠিক নেই আমার। আচ্ছা, একটা জিনিস দেখো, তুমি যদি বিকমে যাও, তোমাকে বিকমে গেলে কম্পালসারিলি ল পড়তে হবে। বা তুমি যদি এখন যদি ল নাও, বিজনেস স্টাডিজ না নাও, বিকমে গেলে কম্পালসারিলি বিজনেস স্টাডিজ পড়তে হবে। তোমাকে পড়তেই হবে, আলটিমেট কথা। সে তোমার যদি বাড়ির লোকের পছন্দ থাকে বিজনেস স্টাডিজ, তো বিজনেস স্টাডিজ নাও। আমি কাউকে ফোর্স করছি না, আমি জাস্ট অপশন বলেছি, বেটার অপশন, আর কিছুই আচ্ছা না। আচ্ছা আচ্ছা, আমি ঠিক কখনো আছে। গার্জিয়ানদের উপরে কখনো আমি কথা বলতে পারি না। আমি এটা তোমাদেরকে অপশন বা প্রপোজ করতে পারি। এটা গার্জিয়ান যেটা সিদ্ধান্ত নেবে সেটা তো তোমাকে মানতেই হবে না। আচ্ছা ঠিক আছে। ওটা বিও না, ওটা এখন বিজনেস স্টাডিজ, বিএস। বিএস, বিজনেস স্টাডি। বিও আগে ছিল পুরনো সিলেবাসে। আচ্ছা আগে আচ্ছা ওটাকে বিজনেস অর্গানাইজেশন বলা হতো। আচ্ছা ঠিক আছে। চলো, সবার স্ক্রিনশট আশা করি নেওয়া হয়ে গেছে। দেখো, আমি এখন না তোমাদেরকে মোস্ট ডেঞ্জারাস ডেফিনেশন বলিনি। এখানে মোস্ট ডেঞ্জারাস ডেফিনেশন কি জানো? এই ছোট্ট একটা শব্দ, লেনদেন। লেনদেন। এটা মোস্ট ডেঞ্জারাস। লেনদেন। ট্রানজাকশন, লেনদেন, সব থেকে ডেঞ্জারাস। দেখো, আজকে যেগুলো নিচ্ছ, মানে পড়ছো, পুরো মুখস্থ করে নেবে, হ্যাঁ। তার কারণ এটার উপর অ্যাকচুয়ালি কি বলতো, সবাই বেসিকে খুব ফাঁকি দেয়। যেমন অনেকে প্রথম দিন থেকে অঙ্ক করা শুরু করে দেয়, ঠিক আছে। এবার তারা বুঝে না বুঝেও অঙ্ক করানো যায়, বাট আমার বক্তব্য হচ্ছে আমি না বুঝিয়ে কেন করাতে যাবো। যদি কোনো বন্ধু আগে থেকে কোনো কিছু করে ফেলে, তোমাদের আগে কোনো চ্যাপ্টার, বাট সবকিছু একটা জিনিস জুড়ে দেবে কেন। যদি সে সবকিছু কেন উত্তর দিতে পারে, তার মানে সে বুঝে করছে। আর যদি কেন উত্তর না দিতে পারে, মুখস্থ করে করছে। তাহলে সাধারণ অর্থে লেনদেন বলতে বোঝায় কি? দেখো, সাধারণ অর্থে বোঝায় লেনদেন বলতে নেওয়া ও দেওয়া, আদান প্রদান। সাধারণ অর্থে এটাই লেনদেন, নেওয়া দেওয়া বা আদান প্রদান। এবার এর মানে এরকমই নয় যে অনেকে ভাবে আমি কিছু নিলে আবার আমি কিছু দেবো, এরকম কোনো ব্যাপার নেই। ধরো, খুব ভালো ছবি আঁকি আমি, মেঘটা খুব ডাকছে, হঠাৎ যদি বাই চান্সলি অফ হয়ে যায়, বুঝবে কারেন্ট গেছে, সঙ্গে সঙ্গে ছুটি। মজা করবে না দুঃখ করবে, ব্যাপার তোমাদের। চলো, দেখো দুজন ব্যক্তি আছে, এরকম কোনো মানে নেই যে এ যদি একে কিছু দেয় সঙ্গে সঙ্গে একে ওকে কিছু দিতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। একজন যদি আরেকজনকে দেয়, তাহলে একজন কি এ নিচ্ছে, তীর চিহ্ন যেহেতু এদিকে আছে, তাহলে এ কি হচ্ছে, দিচ্ছে। তাহলে বলা হবে কি, আদান প্রদান হচ্ছে। তাহলে সাধারণ অর্থে দুটি ব্যক্তির মধ্যে যখনই কোনো কিছুর আদান প্রদান হয়, তাকেই আমরা কি বলবো, লেনদেন বলবো। তাহলে এরকম অর্থে দেখতে গেলে জেনারেলি আমরা প্রত্যেকেই বাড়িতে জেনারেলি সবসময় বলে থাকি, মা জামাটা একটু দাও তো। তাহলে মা জামাও দেয় আমাদেরকে, মা জল খাবো জল দাও, মা জলও দেয় আমাদেরকে, মা রেগুলারলি ভাতও দেয়। তাহলে প্রত্যেকটাই তো আদান প্রদান। তার কারণ কি, প্রত্যেকটাই আমাদেরকে কে দিচ্ছে, মা দিচ্ছে, আর আমরা সেগুলোকে নিচ্ছি। বা কখনো কখনো এরকম হয়, তুমি বাজার থেকে করে এনে বাজারগুলো মাকে দিচ্ছ, তাহলে সেই মা সেগুলোকে রিসিভ করছে, নিচ্ছে। তাহলে এগুলোও তো আদান প্রদান। তাহলে সাধারণ অর্থে
যে কোনো আদান প্রদানকে লেনদেন বলে। কিন্তু একটা জিনিস ভেবে দেখো, এই যে এত বছর বেঁচে আছো, মা তোমাকে কতবার জামা কাপড় এনে দিয়েছে বা কতবার খেতে দিয়েছে, তোমার কাছে কোনো হিসাব আছে? নেই। না স্যার। তারপরে তুমি ধরো কথার কথা, আহ, ধরো তুমি স্কুলে গেছো, বন্ধুরা তুমি ধরো কেউ ওই সাইড বেঞ্চ থেকে এই সাইডে আসছে, তার ব্যাগটা তুমি এদিকে দিয়ে দিলে, এগুলো কোনো হিসাব আছে? কোন বন্ধুকে কতদিন ব্যাগ ওদিক থেকে এদিকে দিয়েছো, ঠিক আছে? কোন বন্ধু না স্কুল স্যার। থেকে পালাতে গেছে দুপুরবেলা, এটা জেনারেলি হয়ে থাকে ছেলেদের স্কুলে, তার ব্যাগটা একটু সাইড করে উপর থেকে নিচে ফেলে দেওয়া, সে আগে থেকে পাঁচিল টপকে বেরিয়ে গেছে, তাহলে এগুলো তো তুমি আদান প্রদান করেছো, বাট তুমি কি হিসাব রেখেছো? না স্যার। তাহলে দেখো, এগুলো কথা হচ্ছে অ্যাকাউন্টেন্সি বলছে কি এগুলো তাহলে লেনদেন নয়। অ্যাকাউন্টেন্সি বলছে যে সমস্ত আদান প্রদানে হিসাব রাখার প্রয়োজনীয়তাই হয় না, সেগুলো কখনো লেনদেন হতে পারে না। তার মানে কি এর সঙ্গে টাকা পয়সা জড়িত নেই, যার জন্য আমরা কি হিসাব রাখিনি। অ্যাকাউন্টেন্সি বলছে যদি কোনো ঘটনার ফলে, যদি, এ বাংলা বড় টাফ লেখা, যদি কোনো ঘটনার ফলে আদান প্রদান হয়, তাহলে শুধু আদান প্রদান হলেই হবে না। দেখো যাই ঘটে সবই তো ঘটনা, তাহলে যখনই কোনো আদান প্রদান হচ্ছে কিছু তো ঘটছে, তাহলে কোনো ঘটনার ফলে যদি আদান প্রদান হয় তাকে সঙ্গে সঙ্গে লেনদেন বলা যাবে না। আগে কেউ লিখবে না, কেস খেয়ে যাবে। তার ফলে যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে কি, যে জিনিসের আদান প্রদান হয়েছে তার ফলে আর্থিক অবস্থা মানে বলেছিলাম কি সম্পত্তি বা দেনা, একদম প্রথমে বুঝিয়ে দিয়েছি সম্পত্তি বা দেনাকে আর্থিক অবস্থা বলে। ধরো তোমরা আমার কাছে প্রথম দিন অফলাইনে কোচিং সেন্টারে পড়তে গেলে লিচুতলা, ঠিক আছে? তাহলে যখন কোচিং সেন্টারে পড়তে যাচ্ছ লিচুতলাতে, তখন আমি বললাম তোমরা প্রথম দিন পড়তে এসছো, চলো আমার এখানে অনেকগুলো পুরোনো পেপার রয়েছে, প্রত্যেকে একটা করে নিয়ে চলে যাও। তাহলে তোকে আদান প্রদান হলো, কিন্তু একটা জিনিস ভাবো, ওই পুরোনো পেপার পাওয়ার জন্য আমার কোনো লস বা লাভ হয়েছে কি? হয়নি। না স্যার। ইভেন তোমাদেরও কোনো লস বা লাভ হয়নি, তার মানে কি কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। কিন্তু ধরো আমি এক প্যাকেট পেন কেনা ছিল আমার 5 টাকা দামের, অগ্নিজেল, আমি প্রত্যেককে এক পিস করে অগ্নিজেল দিয়েছি। তোমরা এখন এখানে আছো বোধহয় 6 জন, তাহলে 6 জনকে 6টা অগ্নিজেল পেন দিয়ে দিয়েছি। তাহলে আমার 5 6 30 টাকা, দেখো আমার 30 টাকার কিন্তু পেন কমে গেল। আর তোমাদের প্রত্যেকের কাছে কি 5 টাকা দামের কি একটা করে পেন বাড়লো, তার মানে অল্প দামের সম্পত্তি হলো, এটা সম্পত্তি তো। তাহলে আমার সম্পত্তি হ্যাঁ কমে গেল, বাট তোমাদের সম্পত্তি তো বেড়ে গেল। হ্যাঁ স্যার। তাহলে কি হ্যাঁ এটা স্যার। হ্যাঁ স্যার। আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে। হুম, অর্থাৎ বলতে চাইছি কি, যে জিনিসের আদান প্রদান হচ্ছে তার ফলে উভয় পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন হবে। এমন যদি কোনো কিছু আদান প্রদান হয় যার ফলে আর্থিক অবস্থার পরিবর্তন হয় না, তাকে লেনদেন বলা যাবে না। তোমার মা তোমাকে 10 টাকা দিল, দেখো মায়ের 10 টাকা কমলো, তুমি যদিও হিসাব রাখুনি, বাট মা কিন্তু হিসাব রাখে যে আমি টাকাটা দিয়েছি কোথায় খরচা করলাম। মা তোমাকে 10 টাকা দিল মানে কি মায়ের 10 টাকা কমলো, বাট তোমার 10 টাকা বাড়লো, তাহলে তোমাদের দুজনের মধ্যে তো আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে গেল, তাহলে এটাকে লেনদেন বলবে। তাহলে যদি কোনো ঘটনার ফলে আদান প্রদান হয় এবং তাহলে এখানে এবং দিয়ে জুড়তে হবে, আগে লিখবে না, কেস খেয়ে যাবে, আবার বলছি। এবং তার ফলে যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় তখন তাকে আমরা লেনদেন বলবো, তাই তো? হ্যাঁ স্যার। এবার দেখো একটা জিনিস, তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম। এবার কথা কথা আমাকে বলবে যে এগুলো লেনদেন কিনা। ধরো কথার কথা, তুমি কোনো রেস্টুরেন্টে গেলে, রেস্টুরেন্টে গিয়ে একটা বিরিয়ানি অর্ডার করলে, এটা কি লেনদেন? না স্যার। কেন? না। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, যে হ্যাঁ হ্যাঁ স্যার। বলছে আর যে না বলছে, দেখো আমি বলেছি, তাহলে এটা কোনো লেনদেন নয়। তার কারণ দেখো তুমি অর্ডার করেছো, এর ফলে তোমাদের আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি। তোমাকে যদি অ্যাডভান্স দিয়ে অর্ডার করতে হতো সেই ক্ষেত্রে আর্থিক অবস্থার পরিবর্তন হয়ে যেত। তাহলে অ্যাডভান্স দেওয়াটা লেনদেন, কিন্তু অর্ডার দেওয়াটা লেনদেন নয়, কারণ অর্ডার দিলে কারো আর্থিক অবস্থার পরিবর্তন হয় না। তুমি ভাবো ফ্লিপকার্ট অ্যামাজনে তুমি তোমার কোনো জামা বা প্যান্ট অর্ডার দিয়ে দিলে, এর ফলে না তোমার হ্যাঁ কোনো আর্থিক অবস্থা পরিবর্তন হবে না ওদের, বাট যখন তুমি ডেলিভারি নেবে তখন আর্থিক অবস্থার পরিবর্তন হবে। হ্যাঁ তার মানে কি,
আর্থিক অবস্থার পরিবর্তন যদি হয় তখন তাকে আমরা লেনদেন বলবো। এবার দেখো ধরে নিচ্ছি অভয় কমার্স পড়েছে, অভয়, ওর কোথাও ভয় নেই, কেউ এ দেয় কেউ ও দেয়, আমি ও দিয়ে দিলাম, অভয়ের ওখানে দেখেছি তার জন্য। তাহলে অভয় ধরো কোনো একটা দোকানের অ্যাকাউন্টেন্ট হয়ে গেছে, ধরো আমার কোনো কোম্পানি রয়েছে ওখানকারও অ্যাকাউন্টেন্ট হয়েছে। অভয় ক্যাশ বাক্স নিয়ে বসে রয়েছে, চলো এখানে একটা তালা ছিল, মানে বাক্স নিয়ে বসে আছে, অভয় বসে আছে, আমি এলাম, যেহেতু আমি মালিক বললাম, আমি ক্যাশ বাক্সটা খুলে ওখান থেকে এক মুঠো টাকা তুলে নিয়ে চলে গেলাম, আর অভয়কে বললাম এই অভয় লিখে রেখো, বলে আমি চলে গেলাম। তাহলে অভয় কি আমার নামে লিখে রাখবে যে দাদা বা মালিক টাকা নিয়ে গেছে? আচ্ছা অভয় তুমি লিখতে পারবে আমি টাকা নিয়ে গেছি, বলো তো? অভয় অ্যান্সার দেবে। হ্যালো, মানে মালিক টাকা নিয়ে গেলে আমি লিখতে পারবো কিনা? আমি টাকা নিয়ে গেছি কিভাবে বললাম, বাক্সটা খুলে এরা মুঠো হাত ঢুকে এক মুঠো টাকা তুলে নিয়ে চলে গেছি, বললাম লিখে রাখো। আমার বক্তব্য হচ্ছে তুমি কি লিখে রাখতে পারবে, ইয়েস অর নো? স্যার আমি বলবো? দাঁড়াও একটু অভয়কে সুযোগ দিই। যদি যদি জানতে পারতাম যে বাক্সটাতে কত টাকা আছে তাহলে সেটার সাথে মাইনাস করে নিতাম যত আছে এখন বাক্সে। আপনার এক্সিলেন্ট, নেওয়ার পর এক্সিলেন্ট অ্যান্সার। তাহলে আলটিমেট তাহলে কথা লিখে হচ্ছে রাখতাম। আমি মুঠো করে টাকা তুলে নিয়ে গেছি, যতক্ষণ তোমাকে না বলছি আমি আমার মুঠোয় কত টাকা আছে, বা তুমি বের করতে পারছো যে আগে কত ছিল এখন কত আছে, ডিফারেন্সটা পুরো আন্দাজ করতে পারো যে মালিক কত টাকা তুলে নিয়ে চলে গেল, ততক্ষণ কিন্তু তুমি লিখতে পারবে না। তাহলে দেখো মালিক যদি বাক্স থেকে ক্যাশ বাক্স থেকে টাকা তুলে নিয়ে যায়, তাহলে অবভিয়াসলি ক্যাশ বাক্সের টাকা তো কমলো, আদান প্রদানও হচ্ছে, আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে শিওর, হ্যাঁ স্যার। বাট তা সত্ত্বেও তুমি হিসাব রাখতে পারছো না, তাহলে এটাকে লেনদেন বলা যাবে না। তাহলে লেনদেন তখনই হবে, এখানে আরেকটা শর্ত জুড়বে, যদি কোনো ঘটনার ফলে আদান প্রদান হয় এবং তার ফলে যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং ওই পরিবর্তন যদি অর্থের অঙ্কে পরিমাপ বা প্রকাশযোগ্য হয়। কত টাকা আমি বলতে পারছি, তখন তাকে লেনদেন বলে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে লেনদেন কি না, কোনো ঘটনার ফলে যদি আদান প্রদান হয় এবং তার ফলে যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং যে চেঞ্জ হয়েছে কত টাকা বা কত ডলার, আমরা আমাদের ইন্ডিয়াতে টাকা বলি, বাট যদি আমেরিকায় চলে যায় তখন ডলার, তাহলে কত টাকা বা কত ডলার, ওটাকে বলছে অর্থের অঙ্ক, এটাতে পরিমাপযোগ্য বা প্রকাশযোগ্য যদি হয় তখন তাকে লেনদেন বলবো, নাহলে লেনদেন বলা চলবে না, কারণ তুমি হিসাব রাখতে পারছো না। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। এবারই ধরো আমার কোনো গোডাউন রয়েছে, গোডাউন ভরা মাল ছিল স্টেশনের ধারে, আমারই বিজনেসের গোডাউন ওখানে রয়েছে, জ্বলছে, লেগে গেছে আগুন, ঠিক আছে, এখানে 50,000 টাকার মাল ছিল, হ্যাঁ পুরো পুড়ে গেছে, এটা বলো লেনদেন কি লেনদেন না? স্যার লেনদেন। লেনদেন। আর কেউ অন্য অ্যান্সার? স্যার স্যার নয় মনে হচ্ছে। আচ্ছা নয় কেন বলো? আদান প্রদান হয়নি, লেনদেন না, আদান প্রদান হয়নি তাই তো? হ্যাঁ কারণ লোক, হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখো এই ঘটনার ফলে আদান প্রদান হয়নি ঠিকই, বাট আমি হিসাব রাখবো না আমার কত টাকার মাল পুড়ে গেল, আমি ইন্স্যুরেন্স কোম্পানি থেকে নেবো, আর সেটা তো হিসাব রাখতে হবে। তাহলে অ্যাকাউন্টেন্সি বলছে চলো লেনদেন হয়ে গেছে। হ্যাঁ স্যার। তাহলে অ্যাকাউন্টেন্সি অনুযায়ী যে আদান প্রদান যে হতেই হবে এর কোনো মানে নেই, ওটা তোমাদেরকে প্রথমে বোঝানোর জন্য এই জিনিসটা ছিল, যদি কোনো ঘটনার ফলে আদান প্রদান হয়, আদান প্রদান যে হতেই হবে এর কোনো মানে নেই। অ্যাকাউন্টেন্সি বলছে এমন কোনো ঘটনা ঘটেছে কিনা দেখো যার ফলে তোমার আর্থিক অবস্থা চেঞ্জ হয়ে গেছে, হয় বেড়ে গেছে নয় কমে গেছে, এবং তুমি সেটা ক্যালকুলেট করতে পারছো কত, আমার গোডাউনে আগুন লেগেছে,
আমার গোডাউনে আগুন লেগেছে এবং 50,000 টাকার মাল পুরো পুড়ে গেছে, তার মানে কি আমার তো ক্ষতি হয়েছে, আমার সম্পত্তি তো কমে গেল, তাহলে আর্থিক অবস্থার হ্যাঁ পরিবর্তন স্যার। হয়েছে এবং আমি সেটা ক্যালকুলেটও করতে পারছি কত টাকার ক্ষতি হয়েছে। তাহলে অ্যাকাউন্টেন্সি বলছে কি এটা আমাকে হিসাবও রাখতে হবে, কারণ ইন্স্যুরেন্স ক্লেম নিতে হবে, বা আমার যে ক্ষতি হলো কি পরিমাণ ক্ষতি হলো তাও হিসাব করতে হবে। সুতরাং এটি একটি লেনদেন। তাহলে লেনদেনের অ্যাকচুয়ালি পিওর ডেফিনেশন এরকম দাঁড়ায় যে কোনো ঘটনার ফলে যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তন হয় এবং সেই পরিবর্তন অর্থের এককে প্রকাশ করাও যাচ্ছে, তখন তাকে লেনদেন বলবে। তার ফলে আদান প্রদান হলো কি না হলো এসব কিছু যায় আসে না। ক্লিয়ার? ইয়েস স্যার। এবার দেখো এখানে একটা সুন্দর জিনিস বলছি, আমার গোডাউনে মাল আছে 50,000 টাকার, ঠিক আছে? হ্যাঁ স্যার। গোডাউনে আগুন লেগে গেছে, আমিও বালতি নিয়ে ছুটেছি, আর আমার অ্যাকাউন্টেন্ট ছিল কি অভয়, অভয়ও বালতি নিয়ে ছুটেছে, বালতিতে শুধু জল, আগুন জ্বলছে। বলো এটা লেনদেন কি লেনদেন না? গোডাউনে আগুন জ্বলছে, আগুন জ্বলছে, বলো। হ্যাঁ এখানে স্যার। এখানে ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে হুম। আছে, হুম। ধরো ফায়ার ব্রিগেড এখান থেকে জল দিচ্ছে, লেনদেন কি লেনদেন না বলো? হ্যালো? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, লেনদেন। লেনদেন। ওকে, লেনদেন, লেনদেন না। দেখো এখন আগুন লেগেছে, তুমি জানো তোমার কপিস মাল পুড়েছে, না স্যার। তাহলে তুমি বলতে পারবে তোমার তার কত জন্য টাকার, হিসাব করতে হয়। তোমার কত টাকার সম্পত্তি ক্ষতি হলো, কত টাকার না আর্থিক স্যার। অবস্থার পরিবর্তন হলো, তুমি প্রকাশ করতে পারবে টাকার অঙ্কে? তাহলে দেখো এটা লেনদেন না। লেনদেন তখন এটা কমপ্লিট হবে, না আমি স্যার। জানি আমার সম্পত্তি কমছে, আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, কিন্তু লাস্ট পয়েন্ট অর্থের অঙ্ক তো তুমি প্রকাশ করতে পারছো না। আগুন জ্বলছে, তুমিও নেভানোর চেষ্টা করছো, দমকলও নেভানোর চেষ্টা করছে, তাহলে গোডাউনের কি পরিমাণ মাল পুড়ছে বা আদৌ ফাঁকা জায়গায় আগুন লেগেছে না ভরা জায়গায় আগুন লেগেছে তুমি কিছু বুঝতে পারছো না। তাহলে এরকম সিচুয়েশনে এটাকে লেনদেন বলা যাবে না। আগুন নিভবে, তুমি দেখবে কত মাল বেঁচে রয়েছে, কত পিস নষ্ট হয়েছে, এই যে যখন ক্যালকুলেট করলে টাকার অঙ্কে প্রকাশ করলে আমার এত টাকার মাল ক্ষতি হয়েছে, গোডাউন পুড়েছে, গোডাউনে এত টাকার ক্ষতি হয়েছে, তখন ওটাকে বলা হবে লেনদেন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এটা হলো লেনদেনের পিওরলি ডেফিনেশন। তাহলে লেনদেনের ডেফিনেশন কি দাঁড়ালো? সাধারণত পুরো যদি ডিপলি বলি, যে যদি কোনো ঘটনার ফলে আদান প্রদান হয় এবং তার ফলে যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং ওই পরিবর্তন যদি অর্থের এককে প্রকাশ করা যায় বা পরিমাপ করা যায়, তখনই তাকে লেনদেন বলবো। তবে আদান প্রদান আবশ্যক নয়, আমরা এক্ষুনি দেখলাম গোডাউনের আগুন, তাই তো? হ্যালো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, হ্যাঁ স্যার। তোমাদের সাইকেল তো আশা করি প্রায় প্রত্যেকেরই আছে। হ্যাঁ। আমি একটা জিনিস বলছি, ধরো তোমাদের আজকে একটা নতুন সাইকেল কিনলে, ধরো একটা সাইকেল কিনলে, আমি শিওর তুমি সাইকেলটা সকালবেলায় কি করবে জানো, একদম পুরো ভালো করে ধুয়ে টুয়ে এ মাথা মাথা সব দেখবে, দেখে সারাদিন ধরে সাইকেল ফাইকেল হ্যাঁ। চালিয়ে এলে, বাড়িতে এসে বিকালবেলা আমার সাইকেলটাকে ধুয়ে ফেললে, হ্যাঁ। ধুয়ে আবার তুমি উপর নিচে সব চেক করছো, তুমি কোনো চেঞ্জেস দেখতে পাবে না, যেমন সকালে সাইকেল ছিল বিকালেও সে একই রকম থাকবে। তাহলে হ্যাঁ এটা স্যার। ধরো তুমি 1 তারিখে কিনলে, 1 জুন কিনেছিলে, 1 জুন সকালে যা সাইকেল বিকালেও তাই, তার মানে কি 2 তারিখে তো সেম হ্যাঁ। সাইকেল থাকবে। তাহলে 2 তারিখের সকাল বিকাল তুমিও চেক করে কোনো ডিফারেন্স দেখতে পাবে না, 2 তারিখের সকালেও সাইকেল যেমন ছিল বিকালেও একই রকম আছে। হ্যাঁ। 3 তারিখ, কারণ 2 তারিখের বিকালে যেটা সাইকেল সেটাই 3 তারিখের সকাল হবে, এই করতে করতে তোমার 6 মাস পার হয়ে গেল। তুমি রোজ চেক করছো, সাইকেলে কোনোদিন কোনো হেরফের দেখতে পাওনি, কিন্তু একটা জিনিস 6 মাস পরে যদি এবার একটু ভাবো, দুদিন সাইকেলটাকে না দেখার পর যদি ভাবো, তুমি বারে ভাই এই টায়ার কবে ক্ষয়ে গেল, রোজই তো চেক করেছি চোখে পড়েনি, আমার তোমার সাইকেল কবে খোঁজ জ্যাম আছে হয়ে গেল, কিন্তু আমি সেটা খুঁজে রোজই তো পাইনি। চেক করেছি চোখে পড়েনি। তাহলে দেখো তুমি হ্যাঁ। রোজ চেক করা সত্ত্বেও খালি চোখে কিন্তু ধরতে পারোনি টায়ার রোজ ক্ষয়ে যাচ্ছে, হালকা হালকা রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে, অনেকদিন পরে যখন খেয়াল করছো তখন মনে হয় বাবা রং ফ্যাকাশে হয়ে গেছে, টায়ার ক্ষয়ে গেছে। তাহলে দেখো প্রতিনিয়ত তোমার সাইকেলটার একটা করে ক্ষতি হয়েছে না? তাহলে তুমি হ্যাঁ একটা স্যার। সাইকেল যদি 4,000 টাকা দিয়ে কেনো, 6 মাস পরে সেটা কি 4,000 টাকায় বিক্রি করতে পারবে? না না স্যার। স্যার। না স্যার। তার না মানে স্যার। কি তখন হাফ এটা দামে বিক্রি 2,000 করা যায়। 2,500 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এই দামটা কেন কমছে? তুমি এই ব্যবহার করছো, এর অভ্যন্তরীণ ভাবে একটা ক্ষতি হচ্ছে, এটাকে বলা হয় কি অবচয়, হ্যাঁ স্যার। অবচ অন্তস্থ হ্যাঁ। ডেপ্রিসিয়েশন।
তাহলে এটাও একটা লেনদেন। এর ফলে দেখো কোনো আদান প্রদান হয়নি, কারোর সাথে কোনো আদান প্রদান হয়নি, তুমি সাইকেল চালিয়েছো, ওর ভিতর থেকে ক্ষতি হয়েছে। তো অ্যাকাউন্টেন্সি বলছে কি, তোমার আর্থিক অবস্থা যদি পরিবর্তন হয় এবং তুমি যদি সেটা টাকার অঙ্কে প্রকাশ করতে পারো, তাহলে সেটা লেনদেন। বোঝা গেল ডেফিনেশন? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আরো একবার লাস্ট বলি। লেনদেন বলতে কি হচ্ছে, যদি কোনো ঘটনার ফলে আদান প্রদান হয় এবং তার ফলে যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয় এবং ওই পরিবর্তন যদি অর্থের অঙ্কে পরিমাপ বা প্রকাশ করা যায়, তখন তাকে বলা হয় কি লেনদেন। তবে আবার লাস্ট লিখবো কি, তবে আদান প্রদান আবশ্যিক নয়। কারণ আমরা এক্ষুনি দেখলাম আদান প্রদান ছাড়াও লেনদেন হয়। চলো লেনদেনের ডেফিনিশনটা লেখো, জাস্ট 2 মিনিট লেখো, আমি আসছি। হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। স্ক্রিনশট তো স্যার স্ক্রিনশট তুলে নিয়েছি। ওকে, নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। এবার ধরো আমরা এই লেনদেনের কি কি বৈশিষ্ট্য দেখতে পাই। দেখো, আদান প্রদান, এক, আদান প্রদান। স্যার। 2, পক্ষ। 3, দ্রব্য বা সেবা। 4, আর্থিক অবস্থার পরিবর্তন। আর হচ্ছে অর্থের অঙ্কে প্রকাশ যোগ্যতা। তাহলে দেখো লেনদেনের বৈশিষ্ট্য আমরা কি দেখতে পারি। তাহলে জেনারেলি কি দেখো, ওই আগুন লাগার মতো ঘটনা বা ওই টায়ার ক্ষয়ে যাওয়ার মতো ঘটনা, এগুলো তো রেয়ার কেস, বাট ম্যাক্সিমাম লেনদেনে তো আদান প্রদান হয়। তাহলে প্রত্যেকটি লেনদেনে সাধারণত আদান প্রদান হয়। কিসের আদান প্রদান হয় এটা না দিলেও চলে, এখানে আলাদা দ্রব্য বা সেবার আদান প্রদান হয়। কিসের? দ্রব্য বা সেবার আদান প্রদান হয়। দ্রব্য বা সেবার আদান প্রদান। পক্ষ, একটা লেনদেনে কটি পক্ষ থাকে? তাহলে প্রত্যেকটি লেনদেনে 2টি পক্ষ থাকে। একটি পক্ষ কি করে? একটি গ্রহণ করে, আর একটু কি দান করে। দান করে। একজন গ্রহণ করছে, একজন দান করছে। তাহলে প্রত্যেকটি লেনদেনে 2টি পক্ষ থাকে, একটি গ্রহণ করে, একটি দান করে। আর্থিক অবস্থার পরিবর্তন, তাহলে কোনো ঘটনাকে লেনদেন হতে গেলে আর্থিক অবস্থার পরিবর্তন তো হতেই হবে। তাহলে প্রত্যেকটি লেনদেনে কি ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়। আর লাস্ট কি, তাহলে কোনো ঘটনার ফলে যদি আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তাহলে যখন লেনদেন তখনই হবে যদি সেটিকে অর্থের অঙ্কে প্রকাশ করা যায় বা পরিমাপ করা যায়। বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, আজকের থিওরি ক্লাস এইটুকুই, এর বেশি হ্যাঁ দিলে স্যার। এবার মাথার উপর থেকে যাবে। হ্যাঁ স্যার। ঠিক আছে। ঠিক আছে, এবার দেখো